আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পরিমাণগত রসায়নের পর্ব 2-তে। পর্ব 2-তে আমরা আরো কিছু চমৎকার টপিক দেখব যেগুলা থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে। বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকগুলো ক্লিয়ার করলে পরিমাণগত রসায়নের আরো কিছু কোর অংশ তোমার ডেভেলপ হয়ে যাবে। এমসিকিউ সিকিউ দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। সো তোমরা যারা এই ক্লাসটি দেখতেছো তোমরা খাতা কলম নিয়ে বসবা এবং আমার সাথে সাথে আস্তে আস্তে প্রত্যেকটা বেসিক একদম ধরে ডেভেলপ করবা, যাতে তোমার ভিতরে একদম A to Z এই বেসিকগুলো ঢুকে যায়। সো দেরি না করে আমরা শুরু করবো আজকের ক্লাস। যারা ইতিমধ্যে জয়েন করে ফেলছো আমাকে সালাম দিছো, সবাইকে ওয়ালাইকুম সালাম। যারা জিজ্ঞেস করছো কেমন আছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি তোমরা ভালো আছো এবং পড়াশোনায় অত্যন্ত মনোযোগী আকারে আছো। সো চলো আমরা দেরি না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে আমরা পরিমাণগত রসায়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক A to Z আস্তে আস্তে কভার করা শুরু করব। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা লিমিটিং বিক্রিয়ক পর্যন্ত রাখছিলাম। আজকে আমরা লিমিটিং বিক্রিয়ক এইটা দিয়ে শুরু করব। সো লিমিটিং বিক্রিয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম। এই টার্মটা থেকে প্রশ্ন তোমার এইচএসসিতেও হবে, অ্যাডমিশনেও হবে। সো এইচএসসি এবং অ্যাডমিশন উভয়ের জন্য এইটা শিখতে হবে। এইটা আমরা সহগ অনুপাত সূত্র দিয়ে করতে পারি, ঐকিক নিয়মে করতে পারি। এইটা থেকে শর্টকাট এমসিকিউ টেকনিক আছে। সো প্রত্যেকটা জিনিসই আমাদের শেখা দরকার। আমি সবসময় যেটা করি, আমরা লিমিটিং বিক্রিয়ক এইটাকে সহগ অনুপাত সূত্র দিয়ে করি। ঐকিক নিয়মে করতে গেলে অনেক বড় হয়, ব্রড হয় এবং যেহেতু সহগ অনুপাত সূত্র দিয়ে আমার ফুল মার্ক দেয় এবং ইজিলি করা যায়, প্যাস গোস লাগে না, এই জন্য সহগ অনুপাত সূত্রকে আমি প্রেফার করি। সো চলো আমরা দেরি না করে সহগ অনুপাত সূত্র দিয়ে লিমিটিং বিক্রিয়কটা বোঝার চেষ্টা করি। প্রথমে আসো, আমাদের যেই টার্মটা আছে লিমিটিং বিক্রিয়ক, এইটার মানে কি? লিমিটিং বিক্রিয়ক এই কথাটার মানে কি? সো আমরা জানি বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকে, তাই না? বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকে। সো বিক্রিয়াতে যে একাধিক বিক্রিয়ক থাকে, একাধিক বিক্রিয়কের মধ্যে যেই বিক্রিয়ক আগে শেষ হয়ে যায় তাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলি। তাহলে লিমিটিং বিক্রিয়কের মানে কি? এটা এভাবে নোট করে নাও, একাধিক বিক্রিয়কের মধ্যে একাধিক বিক্রিয়কের মধ্যে যেটি আগে শেষ হয়, মানে ধরো কেউ একজন আগে শেষ হয়ে গেছে, যে আগে শেষ হবে তার কারণে কি বিক্রিয়া থেমে যাবে, তাই না? শেষ হয়, তো তার কারণে যদি বিক্রিয়া থেমে যায় তার মানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে বিক্রিয়া থামিয়ে দিচ্ছে, মানে বিক্রিয়াকে লিমিট করে দিচ্ছে, নির্দিষ্ট করে দিচ্ছে বা ফিক্স করে দিচ্ছে। এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। সো একাধিক বিক্রিয়কের মধ্যে যেটি আগে শেষ হয় সেটিকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলি। লিমিটিং বিক্রিয়ককে আমরা ইংলিশে LIMITING লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বলতেছি। লিমিটিং রিঅ্যাক্ট্যান্টকে আমি সংক্ষেপে LR লিখবো। হ্যাঁ, সো তুমি সামনে যত জায়গায় LR পাবা মাথায় রাখবা, LR মানে হচ্ছে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। যত জায়গায় সামনে LR পাবা মাথায় রাখবা LR মানে কি? LR মানে হচ্ছে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। সো আমরা এখন এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব। সো ধরো লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের যদি একটা উদাহরণ দেখি, ধরো তোমার কাছে নাইট্রোজেন আছে প্লাস 3 হাইড্রোজেন আছে, এই দুইটা বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত হয়েছে। এখন বলো তো, এই নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া প্রস্তুত করার যে বিক্রিয়া, এই বিক্রিয়াতে আমাদের বিক্রিয়ককে, উত্তর হচ্ছে এই দুইটা বিক্রিয়ক আর এটা উৎপাদ। তো যেই দুইটা বিক্রিয়ক আছে এই বিক্রিয়ক দুইটার মধ্যে কারোর পরিমাণ বেশি থাকতে পারে, কারোর পরিমাণ কম থাকতে পারে। এমন হতে পারে নাইট্রোজেনের পরিমাণ বেশি, হাইড্রোজেনের পরিমাণ কম। এমন হতে পারে হাইড্রোজেনের পরিমাণ বেশি, নাইট্রোজেনের পরিমাণ কম। যেইটার পরিমাণ কম হবে আর যেটার পরিমাণ বেশি হবে, যেটার পরিমাণ কম হবে সে আগে শেষ হয়ে যাবে, বাট বিক্রিয়া পাত্রে যেটা বেশি থাকবে সেটা থেকে যাবে। সো কেউ যদি থেকে যায় আর আগেই বিক্রিয়া বন্ধ হয়ে যায়, মানে উৎপাদ তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, তাহলে একজনের কারণে বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে বন্ধ হয়ে যাচ্ছে তাকে আমরা বলতেছি লিমিটিং বিক্রিয়ক। সো এটাকে বিভিন্ন ভাবে লেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা বের করব কিভাবে? প্রথম কথা যে আমরা এইভাবে চিন্তা করি যে নাইট্রোজেনের একটা নির্দিষ্ট পরিমাণ ধরো দেয়া আছে, নাইট্রোজেনকে x অ্যামাউন্টে দেয়া আছে, হাইড্রোজেনকে y অ্যামাউন্টে দেয়া আছে। সো আমরা এখানে বের করে দেখি যে x অ্যামাউন্ট নাইট্রোজেন থেকে কি পরিমাণ অ্যামোনিয়া তৈরি হচ্ছে,
ওয়াই অ্যামাউন্ট হাইড্রোজেন থেকে কি পরিমাণ অ্যামোনিয়া তৈরি হচ্ছে। সো যেটা থেকে কম অ্যামোনিয়া তৈরি হয় সেটা লিমিটিং বিক্রিয়ক, কারণ কি সেটা আগে শেষ হয়ে যাবে। যেটা থেকে কম অ্যামোনিয়া তৈরি হয় এইটা করতে হয় ঐকিক নিয়মে। এটা কিভাবে করে? এটা করতে হয় ঐকিক নিয়মে। ঐকিক নিয়মে যখন আমরা করি তখন এভাবে করি। আচ্ছা, আবার এই সেম কনসেপ্টটা আমরা সহগ-অনুপাত সূত্র দিয়েও করতে পারি। সহগ-অনুপাত সূত্রের মাধ্যমে প্রথমে আমরা একটা ধরবো, দিয়ে সেটার মাধ্যমে আমরা অ্যামোনিয়া বের করব। আরেকটা ধরবো, সেটার মাধ্যমে আমরা অ্যামোনিয়া বের করব। যেটা থেকে কম অ্যামাউন্টের অ্যামোনিয়া তৈরি হয় তাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলি। সো এইটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক বের করার টেকনিক। কিন্তু তুমি কি জানো এই লিমিটিং বিক্রিয়ক এটা থেকে সবচেয়ে বেশি আসে হচ্ছে এমসিকিউ। কি আসে? এমসিকিউ প্রশ্নে, ঘ নাম্বার প্রশ্নে মাঝে মাঝে দিয়ে দেয়। এটা মেইনলি এসএসসি লেভেলের কনসেপ্ট, এসএসসি লেভেলে এটা বেশি আসতো। সো মাঝে মাঝে ঘ নাম্বার প্রশ্নে দিয়ে দেয়, খুব কম, খুব কম, কারণ এখানে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, ভেজালের ম্যাথ, এত জিনিসপত্র আছে যে ওগুলার ভিতরে লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা খুব কম আসে। সো ঘ নাম্বারে কম দিয়ে দেয়, বাট এখান থেকে মাস্ট যেটা আসে সেটা হচ্ছে এমসিকিউ। এইচএসসিতেও আসে, অ্যাডমিশনেও আসে। সো এই এইচএসসিতে এমসিকিউ সলভ করার একদম শর্ট ট্রিক আছে, সেই শর্ট ট্রিক আমরা এখন দেখব। শর্ট ট্রিক কি? খেয়াল করো, আমরা যদি এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখি, আমাদের কাছে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন আছে। দুইটা জিনিস বিক্রিয়া করে আমাদের কাছে 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করলো। সো এখন এই যে অ্যামোনিয়া তৈরির বিক্রিয়া, এই বিক্রিয়াতে আমরা কি করব? আমরা এই বিক্রিয়াতে তোমার সহগ-অনুপাত সূত্র দিব। সহগ-অনুপাত সূত্র কেমন ছিল? নাইট্রোজেনের জন্য সহগ-অনুপাত সূত্র n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই তোমার কি আসবে? মোল সংখ্যা বা সহগ 1। আর হাইড্রোজেনের লিখবো n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই মোল সংখ্যা 3। সো যেহেতু আমাদের কাজ হচ্ছে বিক্রিয়ক নিয়ে, খেয়াল করো আমাদের মূল কাজ যেহেতু বিক্রিয়ক নিয়ে, সো আমরা উৎপাদের জন্য সহগ-অনুপাত লিখলাম না, আমরা শুধু বিক্রিয়কের জন্য লিখলাম। সো আমাদের সহগ-অনুপাত অনুসারে এখানে দুইটার অনুপাত সমান হওয়ার কথা, তাই না? দুইটার অনুপাত সমান হওয়ার কথা। যদি দুইটার অনুপাত সমান হয়, প্রথম নাইট্রোজেনের অনুপাত আর হাইড্রোজেনের অনুপাত যদি সমান হয়, তাহলে এরা দুইজন এখন ব্যালেন্স অবস্থায় আছে, মানে এই বিক্রিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ সমান আছে। তার মানে এখানে লিমিটিং বিক্রিয়ক নাই। যখন আমাদের দুইটার অনুপাত সমান তখন কি নাই? লিমিটিং বিক্রিয়ক নাই। কারণ কি? দুইটাই যতটুকু প্রয়োজন ততটুকুই আছে, এখানে লিমিটিং বিক্রিয়ক বা এলআর নেই। ঠিক আছে, যখন আমাদের অনুপাত সমান। বাট যদি কখনো এরকম হয় এই অনুপাতটা n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1 আর n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 3, এই অনুপাতটা অসমান হয়। অসমান মানে ধরো কেউ একজন বড় আর কেউ একজন ছোট। যদি বড় ছোট হয় তার মানে এখানে লিমিটিং রিঅ্যাকট্যান্ট আছে। কেউ একজন বড়, কেউ একজন ছোট। এখন ব্যাপার হচ্ছে কখন কে লিমিটিং রিঅ্যাকট্যান্ট, কিভাবে বুঝবো? দেখো সিম্পল, যদি n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1 এইটা বড় হয় আর n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 3 এটা ছোট হয়, তাহলে যে বড় তার পরিমাণ বেশি আছে। যে বড় তার পরিমাণ কি আছে? বেশি আছে। যে বড় তার পরিমাণ বেশি আছে, যে ছোট তার পরিমাণ কম আছে। এই যে ছোট, যে তার পরিমাণ কম থাকার কারণে এইটা হচ্ছে আমাদের লিমিটিং রিঅ্যাকট্যান্ট। এটা কি? এটা হচ্ছে আমাদের লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তাহলে দেখো, একটা বড় একটা ছোট, যে বড় তার পরিমাণ বেশি আছে, যে ছোট তার পরিমাণ কম আছে। যে ছোট তার পরিমাণ কম থাকার কারণে একে আমরা বলবো হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট। ওকে, একে আমরা কি বলবো? একে আমরা বলবো হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তাহলে যে ছোট তাকে আমরা বলতেছি হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট। আচ্ছা, বুঝতে পারলাম। এখন যদি এমন হতো যে এইটা এমন হতো যে n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1 আর n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 3, এই দুইটার ভিতরে আমরা দেখতে পাইলাম হাইড্রোজেনের পরিমাণ বেশি আছে, নাইট্রোজেনের পরিমাণ কম আছে। তাহলে যে বড় সে তো থেকে যাবে, আর যে ছোট সে শেষ হয়ে যাবে। তাহলে এই অংশটা ছোট হওয়ায় এই অংশটা শেষ হয়ে যাবে, এবং একে আমরা বলবো হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট। একে আমরা কি বলবো? লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী, যে লিমিটিং রিঅ্যাকট্যান্টের জন্য আমরা কি করব? সহগ-অনুপাত সূত্র দিব। এই সহগ-অনুপাত সূত্রে ইকুয়াল দিব। ইকুয়াল মানে লিমিটিং রিঅ্যাকট্যান্ট নাই। বাট যদি নট ইকুয়াল হয় তাহলে কেউ একজন বড়, কেউ একজন ছোট। যে বড়, যার পরিমাণ বেশি সে থেকে যাবে, যার পরিমাণ কম সে শেষ হয়ে যাবে। সো যার পরিমাণ কম সে লিমিটিং রিঅ্যাকট্যান্ট, যার পরিমাণ কম সে লিমিটিং রিঅ্যাকট্যান্ট। এখন প্রশ্ন হচ্ছে এই লিমিটিং রিঅ্যাকট্যান্টের ম্যাথ যদি থাকে তখন আমরা কিভাবে করব, বের কিভাবে করব? খেয়াল করো, আমাদের বলে দিল যে 10 গ্রাম নাইট্রোজেন ও 4 গ্রাম হাইড্রোজেন মিলে
অ্যামোনিয়া NH3 তৈরি করলে কে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে দেখো এই বিক্রিয়াতে কে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট আমাদের বের করা লাগবে। তো এখানে আমাদের দুইটাই দেয়া আছে, নাইট্রোজেনও দেয়া আছে হাইড্রোজেনও দেয়া আছে। কিভাবে বের করব? এমসিকিউতে দিবে আমাদের এইরকম প্রশ্ন। এমসিকিউতে দিলে আমাদের ডিটেল না করে আমাদের এক লাইনে করতে হবে। এক লাইনে কিভাবে করব? আমরা এক লাইনে এমসিকিউ কিভাবে সলভ করব? সিম্পল। আমরা প্রথমে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া শেষ করে 2 মোল অ্যামোনিয়া এটা লিখব। লেখার পর দেখো n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1 n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 3 লিখলাম। এখন এই দুইটা আমাদের ইকুয়াল হওয়ার কথা না যদি লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট থাকে। তাহলে এখন এটা ইকুয়াল নাকি ইকুয়াল না সেটা আমাদের বের করতে হবে। বের করার জন্য আমরা প্রথমে নাইট্রোজেনের অনুপাতটা লিখব। তো দেখো নাইট্রোজেনের মোল ভাঙলে W/M পাওয়া যায়। উপরে W নিচে M। উপরে W এর ভ্যালু কত? 10 গ্রাম দেয়া আছে। M কত বলো তো? 28। M কত? 28। এবার আমি যদি এখানে 1/3 রেখে দিয়ে এই হাইড্রোজেনের জন্য W/M করি তাহলে উপরে W হবে, W এর পরিমাণ 4, M কে? M হচ্ছে আমাদের হাইড্রোজেনের জন্য কত? 2। ক্যালকুলেশন করলে খেয়াল করে দেখো এই জায়গাতে আমাদের 10 ডিভাইডেড বাই 28 এর একটা অনুপাত আসে, আর এখানে ক্যালকুলেশন করলে এটার সাথে এটা কেটে গেলে 2 ডিভাইডেড বাই 3 এর একটা অনুপাত আসে। তুমি খেয়াল করে দেখো 28 ভাগের 10 ভাগ 3 ভাগের 2 ভাগ কোনটা বড়? ডেফিনেটলি এইটা বড়। এই সাইড বড়। এই সাইড যদি বড় হয় তাহলে ছোট কে? এই সাইড ছোট। এই সাইড কে? এই সাইড হচ্ছে আমাদের ছোট। এই সাইড হচ্ছে আমাদের ছোট। তাহলে যে ছোট সে হচ্ছে আমাদের কি? লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। তার মানে এখান থেকে আমি নাইট্রোজেনকে বলতে পারবো লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। জাস্ট এইটুকু। কয় লাইন করছি দেখো, এতদূর করাও লাগে না, এই 2 লাইন করলে বোঝা যায় এইটার এটা। এটা 1 লাইন, এটা 2 লাইন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এইটা না করে আপনি আমাকে ডিটেল করে দেখান যে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট আমি A to Z করে দেখতে চাই। ডেফিনেটলি তুমি করে দেখতে পারো। কিভাবে করে দেখবা? প্রথমে তুমি এই বিক্রিয়া থেকে এই বিক্রিয়াটা আগে লিখে নাও। নাইট্রোজেন 3 হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি হলো। এখন তুমি নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপাদন হিসাব করবা। কি করবা? প্রথমে লিখবা নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপাদন এভাবে ডিটেল লিখো। ওকে, নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপাদন। তাহলে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপাদন লিখলে n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1 n অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই 2। এবার তুমি নাইট্রোজেনের পরিমাণ অলরেডি জানো কয় গ্রাম? 10 গ্রাম। সো তুমি কি করবা? উপরে 10 বসাবা ডিভাইডেড বাই আণবিক ভর নিচে বসাবা। আণবিক ভর কত আসবে? 28 বসাইলা, 1/2 রেখে দিলা। উপরে অ্যামোনিয়ার জন্য W এর পরিমাণ তুমি জানো না, বের করবা। নাইট্রোজেনের জন্য কতটুকু বের হয় সেটা বের করবা। ডিভাইডেড বাই নিচে দিবা তুমি M নিচে দিবা। M কত হবে? অ্যামোনিয়ার জন্য M হবে নাইট্রোজেন 7 14 আর 3 17। ক্যালকুলেশন করলে খেয়াল করো আর গুণ করবা। W ইকুয়ালস টু আসবে হচ্ছে এই যে 17 দুগুণা কত আসবে? 34। উপরে যাবে হচ্ছে 17 দুগুণা 34 ইন্টু 10 ডিভাইডেড বাই 28। ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি অ্যামোনিয়ার যে এক্সাক্ট অ্যামাউন্ট সেটা পেয়ে যাবা। 34 ইন্টু 10 ডিভাইডেড বাই 28। ওকে, ক্যালকুলেশন করলে 12.14 আসে। এই যে 12.14 গ্রাম এটা কিসের পরিমাণ? অ্যামোনিয়ার পরিমাণ। কার জন্য? নাইট্রোজেনের অ্যামাউন্টের জন্য। ওকে, নাইট্রোজেনের অ্যামাউন্টের জন্য। আচ্ছা, এবার আমরা হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপাদন দেখব। কি থেকে? হাইড্রোজেন থেকে NH3 অ্যামোনিয়া উৎপাদন। ঠিক আছে, তো আমরা হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপাদন এটা দেখব। সেম ভাবে তুমি কি করতে পারবা? n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু n অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই 2। ওকে, করলাম। এরপরে সেম ভাবে আমি এখন হাইড্রোজেনের পরিমাণ লিখব। তো হাইড্রোজেনের পরিমাণ আমাদের 4 গ্রাম দেয়া ছিল। সো উপরে 4 নিচে 2 আর 1/3 আমাদের আগে অলরেডি আছে। এই সাইডে আমরা 1/2 W ডিভাইডেড বাই M লিখলাম। M এর ভ্যালু কত? 17। সো এতক্ষণে তোমরা সহগুণাবাদ সূত্রের ক্যালকুলেশন শিখে যাওয়ার কথা। সো এটা আমি দ্রুত করলেও তোমরা ধরতে পারবা আশা করতেছি। ওকে, এবার দেখো যদি আমরা আর গুণ করি এই 17 দুগুণা 34 এই সাইডে চলে আসবে। চলে আসলে আমরা এখান থেকে ডিরেক্ট W ইকুয়ালস টু লিখতে পারবো, উপরে লিখতে পারবো 34 ইন্টু 34 ইন্টু 4 ডিভাইডেড বাই নিচে লিখতে পারবো 3 দুগুণা 6।
সো এখান থেকে ক্যালকুলেশন করলে খুব সিম্পল, ক্যালকুলেশন করো 34 ইন্টু 4 ডিভাইডেড বাই 6, রেজাল্ট আসে হচ্ছে 22.67 গ্রাম। তো খেয়াল করো আমরা পরে যেটা নিলাম এইটার জন্য ভর আমরা বেশি পাইছি, অর্থাৎ আমরা যখন হাইড্রোজেন নিছি হাইড্রোজেনের জন্য বেশি অ্যামোনিয়া তৈরি হয়েছে আর নাইট্রোজেনের জন্য কম অ্যামোনিয়া তৈরি হয়েছে। তার মানে হাইড্রোজেন পরিমাণে বেশি ছিল এই জন্য বেশি হাইড্রোজেন থেকে বেশি অ্যামোনিয়া তৈরি হয়েছে, নাইট্রোজেন পরিমাণে কম ছিল এই জন্য কম নাইট্রোজেন থেকে কম অ্যামোনিয়া তৈরি হয়েছে। তার মানে পাত্রে নাইট্রোজেনের পরিমাণ কম আছে। সো তুমি এইভাবে দুইটা ক্যালকুলেশন করে বলতে পারবা যে পাত্রে নাইট্রোজেনের পরিমাণ কম আছে, দ্যাটস ওয়াই নাইট্রোজেন হচ্ছে আমাদের লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এইটা গেল আমার ডিটেল মেথড, এটা কি গেল, এটা আমার ডিটেল মেথড। ডিটেল মেথড এটা আমি কখন ইউজ করব, এটা যদি আমার সিকিউতে দেয় তখন ইউজ করব, আর যদি আমার এমসিকিউতে আসে তাহলে কি করব, এভাবে এক লাইনে বের করব, এভাবে এক লাইনে বের করব। বুঝতে পারছো কিনা বলো? একদম সিম্পলি এক লাইনে বের করা যায়, এক লাইনে বের করা একদম ইজি, এবং এটাই আমাদের এমসিকিউ এর জন্য একটা লাইফ সেভিং ট্রিক। সো আশা করি এই দুইটা মেথডই আমরা শিখতে পারছি। যদি ক্লিয়ার হয় তাহলে কমেন্টে লিখো ভাইয়া ক্লিয়ার, তাহলে আমরা পরবর্তী টপিকে আগাবো। আর যদি ক্লিয়ার না হয় তাহলে আরেকবার রিপিট করা যেতে পারে। ক্লিয়ার হলে কমেন্টে লিখো ক্লিয়ার। ওকে, তাহলে আমি পরবর্তী টপিকে আগিয়ে যাব। পরবর্তী টপিকে খেয়াল করো আমাদের ম্যাথ সলভ আছে। আমরা প্রিভিয়াস যে সমস্ত জিনিসপত্রগুলো দেখছি সেখান থেকে ম্যাথ সলভ আছে। সো আমরা এখানে ম্যাথ সলভ করব। ওকে, ম্যাথ সলভে আমরা একটু ম্যাথগুলোর দিকে তাকায় দেখি। ম্যাথগুলো আমাদের কি বলতেছে, প্রথমেই বলে যে এসটিপিতে 60 লিটার নাইট্রোজেন গ্যাস 200 লিটার হাইড্রোজেন গ্যাসকে মিশ্রিত করে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার শর্তে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করা হলো। উৎপন্ন অ্যামোনিয়া এর আয়তন এসটিপিতে কত হবে? উৎপন্ন অ্যামোনিয়া এর আয়তন এসটিপিতে কত হবে? সো উৎপন্ন অ্যামোনিয়ার আয়তন এসটিপিতে বের করতে হবে, বাট আমাদের দুইটা জিনিস দেয়া আছে, একটা হচ্ছে নাইট্রোজেন দেয়া আছে আর একটা হচ্ছে হাইড্রোজেন দেয়া আছে। সো কোনটার জন্য আসল উৎপাদন সেটা আমি কিভাবে বুঝবো? বুঝতে পারবো হচ্ছে তোমার ইয়া দেখে, কি লিমিটিং বিক্রিয়ক দেখে, যেইটা লিমিটিং বিক্রিয়ক তার জন্য যেটা উৎপন্ন হবে সেটাই আসল উৎপাদন। তাহলে এটা যদি এরকম বড় ম্যাথ আসে তাহলে আমরা বড় ম্যাথ করব, আর যদি ছোট ম্যাথ আসে তাহলে আগে বের করে নিব কে লিমিটিং বিক্রিয়ক, তারপরে সেটা করব। ওকে, তাহলে এখন আমরা প্রথমে বড় ম্যাথ করি তারপরে যে ছোট ম্যাথ করি। তাহলে যেহেতু আমাদের নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়ার বিক্রিয়া, প্রথমে আমরা আসি নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া প্রস্তুত হলো। এবার তোমাকে বলছে যে এই নাইট্রোজেন হাইড্রোজেন দিয়ে যে অ্যামোনিয়া প্রস্তুত হলো, প্রথমে নাইট্রোজেন দিয়ে অ্যামোনিয়া বের করো। তো তুমি যদি নাইট্রোজেন দিয়ে অ্যামোনিয়া বের করতে যাও তাহলে n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু n অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই 2। এবার প্রশ্ন হচ্ছে এসটিপিতে আয়তন, এসটিপিতে আয়তন তো 22.4 লিটার। তো আমাদের এখানে কি 22.4 লিটার যদি হয় তাহলে উপরে ভিএল নিচে 22.4 লিটার হবে সূত্র অনুযায়ী। ভিএল এর জায়গায় 60 লিটার অলরেডি দেয়া আছে, ডিভাইডেড বাই আমরা নিচে 22.4 লিটার লিখলাম, ইনটু এই সাইডে আমরা হাফ লিখলাম, ডিভাইডেড বাই অ্যামোনিয়া এসটিপিতে কত আয়তন। সো এখানেও আমাদের ভিএল ডিভাইডেড বাই 22.4 লিটারই হবে। ক্যালকুলেশন যদি করি 22.4 কেটে যায়, কেটে যে আর গুণ করলে দেখো ভিএল এর পরিমাণ হয় আর গুণ করলে 120 লিটার। কত হয়? 120 লিটার। আর গুণ করলে 60 এর সাথে 2 গুণ 120 লিটার। এবার খেয়াল করো আমরা যদি পরবর্তী অংশে আমরা যদি এখন তোমার হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করি তাহলে আমাদের n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু n অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই কত আসবে? n অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই 2। ওকে, এবার খেয়াল করো আমরা এখানে দেখি n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 3 এখানে আমাদের এখন 200 লিটার দেয়া আছে এসটিপিতে। তাহলে 200 লিটার দেয়া থাকলে ভিএল ডিভাইডেড বাই 22.4 হবে কি? এসটিপিতে ভিএল ডিভাইডেড বাই 22.4। সো এইটা উপরে ভিএল এর জায়গায় আমার কত বসবে? 200 লিটার বসবে, বসাইলাম, ডিভাইডেড বাই 22.4 বসাইলাম, ইকুয়াল টু খেয়াল করো অ্যামোনিয়া যদি বের করতে যাই তাহলে এখানে আমি 1/2 রেখে দিব, উপরে ভিএল ডিভাইডেড বাই আবারও 22.4 ফর্মুলা। খেয়াল করলে দেখবা উভয় সাইডের 22.4 কেটে যায়, কেটে যায়। এইখানে একটা 1/3 এক্সট্রা আছে যেটা আমরা বাদ দিয়ে ফেলছি। এখন যদি আমি আর গুণ করি তাহলে ভিএল ইকুয়ালস টু আসবে 200 ইন্টু 2 ডিভাইডেড বাই 3, এটা আসে। সো 200 ইন্টু 2 ডিভাইডেড বাই 3 এটা যদি ক্যালকুলেট করি তাহলে 200 দুগুণা 400 ডিভাইডেড বাই 3 এটা আসে। ক্যালকুলেট করলে দেখো 133.3 লিটার আসে। তাহলে বলো তো কার জন্য বেশি আসলে?
কার জন্য বেশি? এখানে খেয়াল করলে দেখবা আমরা বেশি পাচ্ছি হাইড্রোজেনের জন্য, আর কম পাচ্ছি 120 লিটার। এটা কার জন্য? এটা নাইট্রোজেনের জন্য। তার মানে যার জন্য কম পাচ্ছি সে আমাদের লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তাহলে এইটা আমাদের লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তো লিমিটিং রিঅ্যাকট্যান্টের জন্য যেটা পাবো সেটাই আসলে আমাদের আসল উৎপাদ। তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্টের জন্য যেটা পাচ্ছি সেটা আমরা আসল উৎপাদ পাবো। তো যদি এটা আমাদের ঘ নম্বরে ব্যাখ্যামূলক প্রশ্নে দেয় তাহলে দুইটাই আমরা বের করব, করে আইডেন্টিফাই করে বলবো যে এখানে আমাদের লিমিটিং রিঅ্যাকট্যান্ট নাইট্রোজেন। যেহেতু নাইট্রোজেন আমাদের লিমিটিং রিঅ্যাকট্যান্ট, তার মানে এখানে উৎপাদ হবে হচ্ছে অ্যামোনিয়ার পরিমাণ 120 লিটার। সিম্পল। এবার প্রশ্ন হচ্ছে যদি আমার এরকম না আসে, এমসিকিউতে আসে, ফর এমসিকিউ, এমসিকিউ এর জন্য আমরা এটাকে শর্টকাটে সলভ করব কিভাবে? খুব সিম্পলি এটাকে সলভ করা যায়। দেখো উপরে লিখে দিলাম এমসিকিউ। এমসিকিউ এর জন্য শর্টকাটে সলভ করব কিভাবে? খুব সিম্পল। দেখো আমরা প্রথমে n অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই 1, n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 3 নিব। ওকে, এবার নাইট্রোজেন ডিভাইডেড বাই 1, এখানে যদি আমি অনুপাত দেখি আমার এখানে 60 লিটার দেয়া আছে। সো 60 লিটার মানে উপরে 60 নিচে 22.4। আচ্ছা, হাইড্রোজেন ডিভাইডেড বাই 1, 1/3 থেকে গেল। খেয়াল করো এখানে কয় লিটার দেয়া আছে? 200 লিটার দেয়া আছে। উপরে 200 নিচে দেয়া আছে কত? 22.4। কারণ কি? VL ডিভাইডেড বাই 22.4 STP তে। তো এই দুইটা দেওয়ার পরে এখন তুমি জাস্ট ঠাস করে ক্যালকুলেটরে বসাও অনুপাতটা কত আসে। 60 ডিভাইডেড বাই 22.4 অনুপাত আসে 2.67। ওকে, আরেকটা যদি করো 200 ডিভাইডেড বাই 3 ইন্টু 22.4 অনুপাত আসে হচ্ছে 2.97। এবার বলো কে বেশি কে কম? সিম্পলি তুমি যদি খেয়াল করে দেখো এইটা বেশি এইটা কম, তাহলে এইটা যেহেতু কম, এইটার জন্য যে নাইট্রোজেন আছে এইটা হবে আমার লিমিটিং রিঅ্যাকট্যান্ট। খুব সিম্পল। এইটার জন্য যদি নাইট্রোজেন লিমিটিং রিঅ্যাকট্যান্ট হয়, এর পরের স্টেজে জাস্ট তুমি নাইট্রোজেনের ক্যালকুলেশনটা করবা। কয় লাইনে? দেখো তো এখানে 3 লাইনে ক্যালকুলেশন করা যায়। 1 2 3 জাস্ট 3 লাইনে ক্যালকুলেশন হয়ে যায়। এরপরে তুমি নাইট্রোজেনের ক্যালকুলেশন করে বের করে বলে দিতে পারবা এইটা হচ্ছে আমাদের আসল পরিমাণ। এই হচ্ছে সিম্পল ম্যাথ। তাহলে এর সলভ ট্রিক বুঝছো? এর সলভ ট্রিক খুব সিম্পল। তাহলে এই দেখো এই জায়গা থেকে আমি কিন্তু এইটাকে লিমিটিং রিঅ্যাকট্যান্ট পাইছি। কি পাইছি? এইটাকে লিমিটিং রিঅ্যাকট্যান্ট পাইছি। এই যে সিম্পল, একদম সিম্পল। এইভাবে তুমি প্রত্যেকটা ম্যাথ সহগ অনুপাত সূত্র ব্যবহার করে এবং সহগ অনুপাত সূত্রের ট্রিক ব্যবহার করে শিখতে পারবা। এবং বিলিভ মি, তুমি যদি আমার সাথে এই ক্লাসগুলো করে এই সমস্ত ট্রিকগুলোকে নিজের ভিতরে আয়ত্ত করতে পারো, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি দুই জায়গাতেই কোপায়ে দিয়ে আসতে পারবা। কোপায়ে দিয়ে আসতে পারবা। আর আমি একটা জিনিস তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি যদি আমার সাথে ক্লাস করো তাহলে তোমার কোনো কিছু কঠিন মনে হবে না। এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, বিকজ আমি যখন পড়াই তার আগে ওই টপিকটা পড়ে অ্যানালাইসিস করে একদম সিম্পল বানায় তারপরে তোমাকে পড়াই। কঠিন করে কোনো কিছু পড়াই না, বা যেটা আমার মাথার ভিতরে ঢুকে নাই কঠিন আছে সেই জিনিসপত্রগুলো আমি তোমাকে কঠিন করে বোঝাবো না। যতক্ষণ না ওটা সিম্পলিফাই হচ্ছে আমার মাথার ভিতর, তারপর আমি তোমাকে ওই জিনিসটা বোঝাবো। তোমাদের ভিতরে একটা ছেলে আমাকে প্রশ্ন করছে, ভাইয়া আপনি মাত্র 6 থেকে 7টা ক্লাসে এই টোটাল চ্যাপ্টারটা শেষ করাবেন, অমুক একটা জায়গাতে আমি ভর্তি আছি, সেখানে নাকি হচ্ছে তো হচ্ছে এটা 15 থেকে 16টা ক্লাসে শেষ করাবে এবং সেটা 20 থেকে 25 ঘন্টা। হ্যাঁ, তো আপনি তাহলে কি অনেক কিছু বাদ দিবেন? আর আমার এক বন্ধুকে বলছি যে ভাইয়া এরকম 6 থেকে 7টা ক্লাসে শেষ করাবে, তো সে বলছে মিনিমাম 10টা ক্লাস তো লাগবেই। কিভাবে? তার মানে ওই ভাই ভালো পড়ায় না। 2 নাম্বার কথা, সে হচ্ছে অনেক কিছু বাদ দিচ্ছে। ব্যাপারটা এরকম একটুও না, একটু এরকম না। আমার পড়ানোর টেকনিকটা এরকম, আমি ওই জায়গা থেকে সবচেয়ে সিম্পল ওয়েতে বের করে এনে তোমাকে বোঝাই, এবং আমি চ্যাপ্টারটা সাজাই এইভাবে। তুমি আমার পরিবেশ রসায়ন করছো না? পরিবেশ রসায়ন আমি যেই ক্লাসটা করাইছি, এটা করার পর কয়টা ক্লাস করাইছি? মাত্র 5টা ক্লাস করাইছি, তাই না? এই 5টা ক্লাস করার পর তুমি পরিবেশ রসায়নের এমসিকিউ সিকিউ সলভ করতে যাও, দেখবা কোনো টপিক তোমার বাড়তেছে না। আই ক্যান গ্যারান্টি ইউ, কোনো টপিক তোমার বাড়তেছে না। সিকিউ এমসিকিউ দেখবা সব ওর ভিতরে ঘুরে ফিরে আসতেছে, সব ওর ভিতরে ঘুরে ফিরে আসতেছে, বিকজ আমি জিনিসটাকে ওইভাবেই সাজিয়েছি এবং আমি ক্লাসের ভিতরে কোনো এক্সট্রা কথা বলি না। আজকেই বলতেছি, পুরা ক্লাসে আমি তোমাকে একদম A to Z পড়াইছি, কখনো আমি তোমাকে কোনো এক্সট্রা কথা বলে টাইম ওয়েস্ট করি নাই। তো দেখা যায় কি অনেক ক্ষেত্রে অনেক ক্লাসে তোমাকে শেখানোর জন্য না পড়ায় তাদের পাণ্ডিত্য দেখানোর জন্য পড়ানো হয়। দুইটা আলাদা জিনিস। একটা হচ্ছে তোমাকে শেখানোর জন্য পড়ানো, তোমাকে শেখানোর জন্য পড়ানোতে তুমি যেভাবে বুঝবা, তুমি যতটুকু বুঝবা, যতটুকুতে তুমি শিখবা, ততটুকুই আমি তোমাকে পড়াবো। আরেকটা হচ্ছে আমি কতটা পারি সেটা দেখানোর জন্য যদি আমি তোমাকে পড়াই। আমি এই কেমিস্ট্রির অনেক উল্টাপাল্টা টপিক হায়ার লেভেলে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, অ্যান্ড দেন ইঞ্জিনিয়ারিংয়ের যে সমস্ত আলাদা আলাদা সেক্টর আছে ওই সেক্টরগুলোতে পড়ছি।
এখন আমি যদি ওখানকার জিনিসপত্র তোমাদেরকে শেখাই, ঠিক আছে, ওখানকার রেফারেন্স এনে তোমাকে বোঝাই, এটা কি ঠিক হবে তোমার জন্য? ঠিক হবে না। অ্যাজ এ টিচার আমার তোমার ভালোটা দেখতে হবে, তুমি কতটা ভালো বুঝো সেটা দেখতে হবে। তো সেটা দেখতে যে আমার কাজ হচ্ছে সিম্পলিফাই করে বোঝানো। এখনকার আমাদের যে মাইন্ডসেট, আমাদের এই মাইন্ডসেটে আমরা যতটা কম্প্যাক্ট ওয়েতে জিনিসটা বুঝতে পারি ততটা ভালো। ডিটেল ক্লাস, অনেক ভালো ভালো টিচারের ডিটেল ক্লাস আছে। ডিটেল ক্লাস মানে কি বুঝাচ্ছি, অনেক ভালো ভালো টিচারের 50 ঘন্টা, 60 ঘন্টা, 100 ঘন্টা, 30 ঘন্টা, 40 ঘন্টা এইরকম বড় বড় ক্লাস অ্যাভেলেবল আছে। ওগুলা করতে তুমি ভয় পাও, তো ওইগুলা করতে ভয় পাও বলেই কিন্তু তুমি আমার কাছে আসছো। আমি কম সময়ে তোমাকে সুন্দর মতো গুছিয়ে দিচ্ছি, এটা আমার একটা স্কিল, বুঝতে পারছো? এই টোটাল পরিমাণগত রসায়ন আমি তোমাকে মাত্র 3 ঘন্টায় পড়ায় শেষ করে দিতে পারবো, আবার এটা আমি তোমাকে 30 ঘন্টাও পড়াইতে পারবো। তাহলে পার্থক্য কি? আমি স্লো যাব, আমি এক্সারসাইজ বেশি করাবো, আমি একই টপিক নিয়ে বিভিন্ন টাইপের আজাইরা উদাহরণ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করব। আবার ওই টপিকটাই আমি তোমাকে একদম কনসাইজলি পয়েন্টে কথাগুলো বলে চলে যেতে পারি, যে এইটা এরকম, এইটা এরকম, মানে বোঝাইতে যে তোমাকে পয়েন্টে কথা বললে তুমি একটু বোর ফিল করবে না, দ্যাটস ইট। সো এই জন্য আমি বলতেছি যে জিনিসপত্রগুলো এভাবে কাজ করে। সো আমি অনেকক্ষণ বাইরের কথা বললাম, কেউ ইয়া কইরো না। আমার মেইন চ্যানেলে মেডিকেলের ক্লাসগুলো আপলোড হবে, সমস্যা নেই ভাই। হ্যাঁ, তানিয়া বলছে খুব ভাইয়া খুব সহজেই সিকিউ এমসিকিউ সলভ করতে পারতেছি। আচ্ছা, পরিবেশ রসায়ন থেকে আমি তো বলছি ইনশাল্লাহ। ভাইয়া ফার্স্ট পেপারের পেইড ব্যাচ লঞ্চ করবেন কবে? আচ্ছা, আমি না আপাতত অ্যাডমিশন নিয়ে অনেক ব্যস্ত। সো অ্যাডমিশনে তোমার প্রথম 1.5 মাস তো অনেক ব্যস্ততা যাবে, আর তোমাদের এটা শেষ না হলে আমি প্যারালালি চালাইতে পারবো না। তো তোমাদের এটা যখন শেষের দিকে চলে যাবে, মানে যখন আমি অলরেডি তড়িৎ রসায়ন পড়াবো, তখন যে তোমাদেরকে ফার্স্ট পেপারের পেইড ব্যাচ লঞ্চ করবো, ঠিক আছে? সো আপাতত ফার্স্ট পেপারের পেইড ব্যাচ লঞ্চ করতেছি না, ফার্স্ট পেপারের পেইড ব্যাচ লঞ্চ করবো। ফার্স্ট পেপারের পেইড ব্যাচের ভিতরে এই সেকেন্ড পেপারের কম্প্যাক্ট রিভিশনও থাকবে, বুঝতে পারছো? সেকেন্ড পেপারের কম্প্যাক্ট রিভিশন থাকবে। ফার্স্ট পেপারের সবগুলা চ্যাপ্টার ধরে ধরে কম্প্যাক্টলি রিভিশন করাই দিব, সেকেন্ড পেপারেরও কম্প্যাক্ট রিভিশন থাকবে। মানে ধরো মাত্র 2টা ক্লাসে টোটাল সেকেন্ড পেপার দেখাই দিলাম, পাশাপাশি সিকিউ এমসিকিউ সলভ করাই দিলাম। মানে ধরে নাও যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রিভিশন ব্যাচ টাইপ নামাই দিব। সো ইনশাল্লাহ আসবে। তোমরা হচ্ছে যে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে সবাই একটু জানাই রেখো। তোমাদের সাথে আমার কানেকশন তো কম, মানে আমি তোমাদের নিয়ে পেইড ব্যাচ নামাইতে ভয় পাচ্ছি কোথায় জানো? ভয় পাচ্ছি ওই জায়গাতে যে আমি নামাইলাম, তোমরা মাত্র 20 জন, 25 জন, 30 জন ভর্তি হইলা। সো আমার টাকাও কম ইনকাম হইলো, আবার আমার ক্লাসও অনেক কম মানুষ করলো, তাহলে দুইটাতেই আমার লস। সো আমার পড়াইতে সমস্যা নেই, আমি ইফোর্ট দিতে সমস্যা নেই, বাট হয় অনেক মানুষ আমার ক্লাস না করলে আমার ভালো লাগে না, বুঝছো? মানে এটা আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। আমার মনে হয় যে আমি ফ্রি পড়াবো, বাট অনেক মানুষ পড়ুক। সো এই জন্য আমি চাচ্ছিলাম যে তোমাদেরকে পড়াইতে থাকি, তোমরা আরো চিনো, তোমরা আমাকে জানো, তোমরা আমার উপর ভরসা করা শুরু করো, তারপরে যে তোমাদের ক্ষেত্রে রিভিশন ব্যাচ ট্যাচ নামানো যাবে। সো এই জন্য তোমাদের নিয়ে এফোর্ট দিতেছি। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল একটু শেয়ার করো ক্লাসগুলো, তাইলে আমার জন্য বেটার। আর হচ্ছে যে যেহেতু 25 ব্যাচ 24 ব্যাচের আমাকে অনেক ভালো জানে, চিনে, এই জন্য ওদের পেইড ব্যাচ চলতেছে। ওদের 2টা পেইড ব্যাচ চলবে এখন, আর 2টা ফ্রি ব্যাচ চলবে। সো ফ্রি এবং পেইড মিলায় ওদের প্রতি সপ্তাহতেই আমাকে মোটামুটি 4টা ব্যাচে প্রতি সপ্তাহতেই ধরো যে 28 থেকে 30 ঘন্টা ক্লাস নেওয়া লাগবে 4টা ব্যাচে, শুধু 25 ব্যাচের। আর তোমাদেরটা তো সাইড। তো এই জন্য আমি মানে এখন ক্লাস শুরু হওয়ার আগে পড়ে গোছায় রাখতেছি, যাতে যখন ওদের ক্লাস শুরু হবে আমার ক্লাস নেওয়ার জন্য মাঝখানে পড়াশোনা করার কম লাগে। হ্যাঁ, তো এই জন্য গোছায় রাখতেছি, কারণ আমি সিম্পলিফাই না করলে আবার পড়াইতে পারি না। তো এই জন্য তোমাদের এই ক্লাসগুলোর রুটিন নাই নির্দিষ্ট, নাহলে আমি রুটিন করেই পড়াইতাম। পরে আসো, পরের ম্যাথে যাই। পরে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আছে, এই ম্যাথটা প্রচুর এমসিকিউতে আবার সিকিউতেও দিয়ে দেয়। এই ম্যাথটার দিকে একটু খেয়াল করো। হ্যাঁ, এই ম্যাথটার দিকে একটু খেয়াল করো। ম্যাথটা বলতেছে যে এসটিপিতে, আচ্ছা তোমরা একটা জিনিস বলো তো, কমেন্টে আমাকে জানাও, যদি আমি তোমাদেরকে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ নামাই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নিয়ে এবং প্রাইস কম রাখি, ধরো 1000 থেকে 1500-র ভিতরে, কারা কারা এনরোল করবা? একটা দেখি, আমি একটা কাউন্ট দেখি। এখন ধরো লাইভে 18 জন দেখতেছো, কমেন্ট করো দেখি কয়জন এনরোল করতে রাজি আছো। তাহলে হচ্ছে যে তোমার সামনের মাসের মাঝখানের দিকে নামাই দিব এবং হচ্ছে ক্লাসের রুটিন দিয়ে দিব। এসটিপিতে 15 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হবে? প্রশ্নটা বারবার পড়বা, প্রশ্ন বারবার পড়ে আগে প্রশ্নটার সাথে অ্যাডজাস্ট করবা। প্রশ্ন বারবার পড়ে ধরো অ্যাডজাস্ট হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে যাওয়া মানে কি, এই যে ক্যালসিয়াম কার্বনেট, এইটাকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এটা তুমি শিখে গেছো। ওকে, তাহলে কি শিখছো? ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এটা তুমি শিখে গেছো।
তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলাম, এখন এই জায়গাতে খেয়াল করো, এটা 1 মোলের সাথে এটা 1 মোল, এটা 1 মোল, সবগুলার রেশিও কিন্তু 1 মোল। বলতেছে তোমার যে এসটিপিতে 15 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হবে, মানে আমাদের উত্তপ্ত করতে হবে ক্যালসিয়াম কার্বনেট আর উৎপন্ন করতে হবে কার্বন ডাইঅক্সাইড। তাহলে যদি আমরা এটার সাথে এটা ফর্মুলার মাধ্যমে বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে পুরা বিক্রিয়ার জন্য সহগ অনুপাত সূত্র লিখতে হবে। তো পুরা বিক্রিয়ার জন্য সহগ অনুপাত সূত্র লিখলে দেখো n অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 করব ইকুয়াল টু n অফ ক্যালসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু n অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 1 আসবে। এখন যেহেতু আমার এটার সাথে এইটা বের করতে হবে, দেখো চাইছেই দেখো ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাইঅক্সাইড, তাহলে আমার এই প্রথম দুইটাকে বের করে নিতে হবে সমীকরণ থেকে। তাহলে তুমি এখানে n অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস টু n অফ কার্বন ডাইঅক্সাইড এটা লিখতে পারো। এবার খেয়াল করো, একটা চাইছে পরিমাণ, কি পরিমাণ মানে এইটার পরিমাণ যেহেতু চাইছে, তাহলে এইটার ক্ষেত্রে মোলকে ভাঙলে আমি W/m পাবো, কি পাবো W/m। আরেকটা চাইছে এসটিপিতে আয়তন বা আয়তন দেয়া আছে, তো এইটাকে ভাঙলে আমরা পাবো VL ডিভাইডেড বাই 22.4 লিটার। তো এখন যদি আমি এখানে একটু ক্যালকুলেশন করি, W এর পরিমাণ আমার বের করা লাগবে, আচ্ছা বের করা লাগবে। M এর পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট যদি আমি বের করি, ক্যালসিয়াম 20 40, কার্বন 6 12, অক্সিজেন 8 16, টোটাল মিলে ক্যালকুলেশন করলে মুখস্থ রাখবা ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ হচ্ছে 100। ওকে, এবার এখানে আমার VL এর পরিমাণ দেখো অলরেডি 15 লিটার দেয়া আছে ডিভাইডেড বাই নিচে 22.4 লিটার। সেখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পেয়ে যাবা। এন্ড ক্যালকুলেশন করলে কি আসবে দেখো, আর গুণ করো এখান থেকে W এর পরিমাণ বের করতে, W ইকুয়ালস টু আর গুণ করলে 100 এই সাইডে যাবে, 100 এই সাইডে যাবে, উপরে যাবে 15, নিচে যাবে 22.4 লিটার। ক্যালকুলেশন যদি করো তাহলে দেখো উপরে 15 ইন্টু 100 ডিভাইডেড বাই 22.4, ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে রেজাল্ট আসছে 66.964 গ্রাম। তার মানে 15 লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে গেলে ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হবে কত গ্রাম, তোমার 66.964 গ্রাম। ওকে, সো 66.964 গ্রাম, এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার। ওকে, বুঝতে পারছো আশা করি। এবার হচ্ছে এই ম্যাথটার যেই বেসিকটা আমরা এখানে ব্যবহার করলাম, এটা চাইলে তুমি ঐকিক নিয়মেও করতে পারো। প্রথমে বিক্রিয়াটা দেখাবা, দেখায় বলবা যে এতর থেকে এত গ্রাম, এতর থেকে এত, ঠিক আছে, চাইলে তুমি ঐকিক নিয়মেও করতে পারো। বাট সমস্যা হচ্ছে ঐকিক নিয়মে তোমার চিন্তা করতে অসুবিধা হয়। চিন্তা করতে অসুবিধা মানে কি, এইটার 1 মোল চিন্তা করতে হয়, এইটার 1 মোলে আয়তন চিন্তা করতে হয়, তারপর এখানে ভর থেকে ওটাই কনভার্ট করতে হয়, চিন্তা করতে অসুবিধা হয়। কারণ কি ডিফারেন্ট নিয়মে ডিফারেন্ট ম্যাথে ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন দেওয়া থাকে। তো এই জন্য আমি কি করি, আমার যদি চিন্তা করতে অসুবিধাই না হয়, এই জন্য আমি সব সময় তোমার সহগ অনুপাত সূত্রে যাই। সহগ অনুপাত সূত্রে যে আমার যেইটা চাবে সেইটা আমি জাস্ট কনভার্ট করে দিব। এই যে মোলের ফর্মুলা আছে না, মোলের ফর্মুলাকে যেইটা চাবে আমি জাস্ট সেটাতে কনভার্ট করে দিব। এইটুকু করলেই আমার শেষ, ম্যাথ খতম, টাটা বাই বাই। বুঝতে পারছো? তাহলে ইজিলি মিলে যাবে। ওকে, পরে আসো, পরে বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ, সিকিউতে এই ম্যাথটা প্রচুর দেয়, এই ম্যাথটা প্রচুর দেয়, এইটা সিকিউ এর জন্য মহা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা মাথায় নিয়ে তারপরে পরীক্ষার হলে যাবা, বইতেও দাগায় রাখো, বইতে হাজারিনাক স্যারের এরকম ম্যাথ 3টা আছে, আমি 2টা করাই দিব, একটা তুমি করবা, ঠিক আছে? কি বলছে দেখো, বলছে 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে, মানে একসাথে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম কার্বনেট মিশ্রিত অবস্থায় আছে। সো 184 গ্রাম সেটার ভর, সেটা কি, সেটা হচ্ছে মিশ্রণ। মানে ধরো এইটা পাত্র, এই পাত্রের ভিতরে ক্যালসিয়াম কার্বনেটও আছে, ম্যাগনেসিয়াম কার্বনেটও আছে, দুইটা মিশ্রিত অবস্থায় আছে। এই মিশ্রণের টোটাল ভর 184 গ্রাম, টোটাল ভর 184 গ্রাম। এখন বলছে এইটাকে যদি আমি উত্তপ্ত করি, উত্তপ্ত করলে 96 গ্রাম অবশেষ পাওয়া যায়। অবশেষ পাওয়া যায় মানে কি, তলানি পড়ে, তলানি পড়ে 96 গ্রাম। বলছে মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত। তাহলে শতকরা পরিমাণ বের করতে হবে। এখন শতকরা পরিমাণ বের করতে গেলে মিশ্রণে দুইটার আলাদা আলাদা পরিমাণ জানা লাগবে, তাই না? তো মিশ্রণে দুইটার আলাদা আলাদা পরিমাণ কিভাবে জানবো, ম্যাথটা আমরা স্টেপ বাই স্টেপ করি। শুরুতেই লিখবা ধরি, এভাবে করবা, হ্যাঁ আমি একদম ডিটেলে করাবো। ধরি ক্যালসিয়াম কার্বনেট এর পরিমাণ, আমার সাথে সাথে তুলো, এর পরিমাণ x, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট এর পরিমাণ এটা কত হবে,
দেখো যেহেতু টোটাল মিলে 184 মাইনাস এক্স, একটা যদি টোটাল মিলে 184, হ্যাঁ, একটা যদি এক্স হয় তাহলে অন্যটা হবে টোটালটা থেকে ওইটা বাদ, তাহলে কত আসবে 184 মাইনাস এক্স গ্রাম। তাহলে একটা যদি এক্স গ্রাম হয় আরেকটা হবে কি 184 মাইনাস এক্স গ্রাম টোটালটা থেকে। মানে ধরো টোটাল মিলে তোমার কাছে টাকা আছে 100 টাকা, একজন যদি 30 টাকা পায় তাহলে আরেকজন 70 টাকা পাবে। কিভাবে বের করলা? 100 থেকে 30 বাদ দিয়ে। সেম ভাবে একজন টোটাল মিলে টাকা আছে 184, একজন যদি এক্স পায় আরেকজন পাবে 184 মাইনাস এক্স। আচ্ছা, তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ দুইটা ধরে নিলাম। এবার আমরা ক্যালসিয়াম কার্বনেট নিয়ে কাজ করব। এখন ক্যালসিয়াম কার্বনেট এইটাকে যদি আমরা উত্তপ্ত করি মানে হিট দিই, তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এর ভিতরে কার্বন ডাইঅক্সাইড তো উড়ে যায়, তাহলে তলানি পড়ে কে? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেটের সাথে ক্যালসিয়াম অক্সাইড যেটা, এই দুইটার ভিতরে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে, এই দুইটার ভিতরে কাজ করতে হবে। তো এখন যদি আমি এই দুইটার ভিতরে কাজ করি তাহলে আমার আগের মতোই n অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু n অফ ক্যালসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই 1। তো খেয়াল করো ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 এটাকে যদি মোলকে তুমি ভেঙে ভরে কনভার্ট করো তাহলে এটা W বাই M আসবে। W এর পরিমাণ কত দেয়া আছে? দেখো ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ আমি x ধরে নিছি। M এর পরিমাণ কত হবে? আণবিক ভর, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100 ইকুয়ালস টু, খেয়াল করো ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে এইটা আমার বের করা লাগবে। কারণ কি? তলানি বলছে না, তলানি টোটাল অবশেষ দুইটা মিলে অবশেষ বলছে 96 গ্রাম। তাহলে আলাদা আলাদা ভাবে আমার তলানি বের করা লাগবে, তাই না? আলাদা আলাদা ভাবে যদি তলানি বের করি তাহলে প্রথমটার জন্য এটার জন্য আসবে W। আচ্ছা, W আসলো। ক্যালসিয়াম অক্সাইড এটার আণবিক ভর কত? ক্যালসিয়াম 20 40, অক্সিজেন 8 16। তো এখানে তুমি 40 এর সাথে 16 যদি যোগ করো তাহলে আসে হচ্ছে 56। তাহলে নিচে তুমি বসাইতে পারবা কত? 56। এবার যদি তুমি আড়াআড়ি গুণ করো করে W এর পরিমাণ বের করো তাহলে দেখো W ইকুয়ালস টু আসবে হচ্ছে 56x ডিভাইডেড বাই 100। এটা কি? এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের তলানি, মানে কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড আমি এখান থেকে বের করতে পারবো। এই যে কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড আমি এখান থেকে বের করতে পারবো সেটা। সো আমাদের এখানে ক্যালসিয়াম অক্সাইডের তলানি যেটা এটা পাওয়া গেছে। ওকে, এখান থেকে আমি ক্যালসিয়াম অক্সাইডের তলানি পাইছি। আচ্ছা গ্রেট। পরে আসো, পরে যদি আমি এখন অন্য অংশে যাই, হ্যাঁ, অন্য অংশ মানে কি? ক্যালসিয়াম অক্সাইডের পরিবর্তে এখন আমি ম্যাগনেসিয়াম অক্সাইড নিয়ে কাজ করব। সেম ভাবে ম্যাগনেসিয়াম অক্সাইড, এই ম্যাগনেসিয়াম কার্বনেট এইটাকে যদি তুমি উত্তপ্ত করো, ম্যাগনেসিয়াম অক্সাইড আর আসবে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড উড়ে যাবে, ম্যাগনেসিয়াম অক্সাইডের তলানি পড়বে। এখন এইটা নিয়ে যদি আমি কাজ করি সেম ভাবে n অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ইকুয়ালস টু n অফ ম্যাগনেসিয়াম অক্সাইড, দুইটা পাচ্ছি। তো খেয়াল করো n অফ ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম কার্বনেট এটাকে যদি আমি W বাই M আকারে ভাঙি, W এর পরিমাণ কত ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য? W এর পরিমাণ দেখো 184 মাইনাস এক্স। সো এটা যদি বসাও 184 মাইনাস এক্স ডিভাইডেড বাই তোমার রেজাল্ট আসবে। খেয়াল করো ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য আণবিক ভর কত? ম্যাগনেসিয়াম 12 24, হিসাব করো ম্যাগনেসিয়াম 12 24, কার্বন 6 12, অক্সিজেন 8 16 গুণ 3, টোটাল মিলে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 84। কত আসে? 84। সো এখানে আমি নিচে লিখলাম 84। উপরে যদি করি এখানে আসবে W ডিভাইডেড বাই ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য ম্যাগনেসিয়াম 12 24, অক্সিজেন 8 16, টোটাল মিলে আসে কত? 40। সো ক্যালকুলেশন করলে খেয়াল করো এখান থেকে W এর পরিমাণ রেজাল্ট বের করে আসে দেখো 184 মাইনাস এক্স ইন্টু 40 ডিভাইডেড বাই 84। এই হচ্ছে আমার W। এইবারটা খেয়াল করো আমার এইটা একটা অবশেষ, এইটা একটা অবশেষ, দুইটা অবশেষ পাইছি। দুইটা অবশেষ মিলে আমার কত ছিল? 96 গ্রাম। তার মানে এই দুইটা যোগ করে আমি কত পাবো? 96 গ্রাম। তার মানে আমি এখন হিসাব অনুযায়ী এই দুইটাকে যোগ করব। প্রথমে যোগ করব 56x ডিভাইডেড বাই 100 এইটাকে, প্লাস পরে যোগ করব 184 মাইনাস এক্স ইন্টু 40 ডিভাইডেড বাই 84 এইটাকে, ইকুয়াল টু আমার রেজাল্ট আসবে কত? 96। ওকে, 96। এখন যদি আমি এখানে আড়াআড়ি গুণ করি, এই সাইডে 96 রাখি, তাহলে দেখো নিচে আসে হচ্ছে 8400। 84 দিয়ে গুণ করলে 84 ইন্টু 56x আসে, তাহলে 84 ইন্টু 56x ক্যালকুলেশন করলে 4704x আসে প্রথম হিসাব। পরের এই জায়গাটা ক্যালকুলেশন করলে দেখো 100 পাওয়া যায়। এই 100 আমি গুণ করব প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে। প্রথমটার সাথে গুণ করলে 184 ইন্টু 100
মানে 1800x, এই 1800 184 ইন্টু 100 অনেক বড় একটা সংখ্যা আসবে। দাঁড়াও এটা ক্যালকুলেশনটা করে দেখাই। 184 ইন্টু 40 ইন্টু 100 তিনটা সংখ্যা, তাহলে 184 40 ইন্টু 100 এটা আসবে প্রথম সংখ্যা। সো রেজাল্ট কত আসবে 176736000 মাইনাস, এবার এটা দিয়ে যদি গুণ করো 40 ইন্টু 100 ইন্টু এক্স মানে 4000x আসবে, এটাই কত আসবে 4000x। এই হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশনের আরেকটা পার্ট। এখন বাকি ক্যালকুলেশন আমি এই সাইডে করব। এই সাইডে করার জন্য আমি দেখো আড়াআড়ি যদি গুণ করে দিই, তাহলে এইটার সাথে এইটা আমার এই ক্যালকুলেশনের সাথে এটা ক্যালকুলেটেড হয়ে যাচ্ছে 4704 আর এখানে 4000, তাহলে বাদ থাকছে আমার শুধুমাত্র 704x। ওকে, আর এই পার্টটা আমার এখানে থেকে যাচ্ছে, এই পার্টটা কত 736000, আর এইটা এই সাইডে যে গুণ হয়ে যাচ্ছে 8400, এইটার সাথে গুণ হচ্ছে 96, গুণ হলে 806400 এটা আসে। সো পরবর্তী লাইনে 704x ইকুয়ালস টু এটা থেকে আমার এই সাইডে যেটা আছে 736000 এটা যদি আমি বাদ দিই, বাদ দিলে 70400 আসে। উভয় সাইড থেকে তুমি যদি 704 বাদ দাও, x ইকুয়ালস টু আসবে হচ্ছে তোমার 100 গ্রাম। ঠিক আছে, এত ক্যালকুলেশন করে আমি শেষ পর্যন্ত x ইকুয়ালস টু কত পাইলাম 100 গ্রাম। তাহলে x ইকুয়ালস টু যদি 100 গ্রাম পাই, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ, ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস টু 100 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত পাবো, ম্যাগনেসিয়াম কার্বনেট পাবো হচ্ছে 184 মাইনাস 100, 184 মাইনাস 100 মানে হচ্ছে 84 গ্রাম। এই হচ্ছে আমার ভর। এবার এটাকে তুমি শতকরা পরিমাণে বের করবা, শতকরা পরিমাণে বের করবা। 184 তে 100 গ্রাম, 1 গ্রামে 100 গ্রামে। ঠিক আছে, তারপরে কি লিখবা 184 তে 84 গ্রাম, 1 গ্রামে 100 গ্রামে। ওকে, এভাবে এবার তুমি শতকরা পরিমাণ বের করবা। শতকরা পরিমাণ ইজি আছে, তুমি পারবা, ইজি আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথটাকে আমরা তিনটা পার্টে ভাগ করছি। দেখো প্রথমে আমরা ক্যালসিয়াম কার্বনের হিসাব করছি, তারপরে আমরা ম্যাগনেসিয়াম কার্বনের হিসাব করছি, তারপরে আমরা শর্তমতে করছি। শর্তমতে যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা বের করে খেয়াল করো, এই অংশ থেকে আমরা শর্তমতে গেছি, এই অংশ থেকে আমরা শর্তমতে গেছি, শর্তমতে ক্যালকুলেশন করে তারপরে রেজাল্ট বের করছি, বের করে আমরা ডিসিশন নিছি কত আর কত আসে। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথ। আশা করি ক্লিয়ার হয়েছে। যাদের ক্লিয়ার হয়েছে তারা লিখো ক্লিয়ার, আর যাদের ক্লিয়ার হয়নি তারা ভিডিওটা টেনে আবার দেখবা, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পরে আসো, পরে দেখো একদম সিমিলার ম্যাথ। জাস্ট আগে আমরা যখন ম্যাথ করছি তখন এখানে আমরা এই কার্বন ডাইঅক্সাইডকে উড়াই দিছি আর ক্যালসিয়াম অক্সাইড নিয়ে হিসাব করছি। এখন আমরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে হিসাব করব। এখানকার কার্বন ডাইঅক্সাইড, এখানকার কার্বন ডাইঅক্সাইড, দুইটা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বের করব, তারপর দুইটা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যোগ করে এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিয়ে হিসাব করব। দেখো একদম সিমিলার ম্যাথ। ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ দেয়া আছে, এখানে যদি খেয়াল করে দেখো, এখানে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ দেয়া আছে, ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ, এই দুইটার মিশ্রণের পরিমাণ দেয়া আছে। এই দুইটার মিশ্রণের সাথে যখন আমি HCl যোগ করছি তখন আমার STP তে এত লিটার তোমার কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাচ্ছে। তো এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেহেতু টোটাল মিলে এত পাওয়া যাচ্ছে, সো তুমি ক্যালসিয়াম কার্বনেটের জন্য বের করবা, ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য বের করবা, দুইটা যোগ করে এটা সমান করবা, করে ওখান থেকে তুমি এই X এর পরিমাণ পেয়ে যাবা। মানে X এর পরিমাণ মানে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট উভয়ের পরিমাণ পেয়ে যাবা, তারপরে তুমি শতকরা পরিমাণে বের করে ফেলবা। এখন বলো এটা তোমরা পারবা না আমাকে করে দিতে হবে? যদি করে দিতে হয় তাহলে করে দিব, আর যদি পারো তাহলে স্কিপ করে পরের টপিকে যাব। বলো আমাকে, পারবা না করে দিব? বলে ফেলো, পারবা না করে দিব? যদি পারো তাহলে নেক্সট টপিক, যদি না পারো তাহলে ওকে। ওকে ওকে, সো তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা বাসায় করবা। আমরা এখন
নেক্সট টপিকে যাব। একদম সিম্পল ম্যাথ, একদম সিম্পল ম্যাথ, বাট এই ম্যাথটা না করে কোনোভাবে হচ্ছে পরীক্ষার হলে যাবা না, এটা মাস্ট করা লাগবে। ওকে, মাস্ট করা লাগবে, এটা মাস্ট একটা ম্যাথ। আচ্ছা, পরে আসো, আরেকটা ম্যাথ বলতেছে যে চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। চুনা পাথরে কত পার্সেন্ট? 95%। এরপরে বলছে HCl এ 160 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করলে আমরা STP তে কত ml কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো? খুব সিম্পল, একদম সিম্পল। খেয়াল করো, আমাদের এখানে 160 গ্রাম চুনা পাথর বলছে না, তো এখানে আমাদের 95% ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে 100 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে 95 গ্রাম। ঠিক আছে, 100 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে 95 গ্রাম। তাহলে 1 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে 95 ডিভাইডেড বাই 100। আর আমাদের চুনা পাথর দেয়া আছে 160 গ্রাম, তাহলে 160 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 95, 160 ডিভাইডেড বাই 100। এই হচ্ছে আমাদের টোটাল হিসাব। সো এই হিসাবটা যদি আমরা করি, 95 160 ডিভাইডেড বাই 100 ক্যালকুলেশন করলে আমাদের 152 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আসে। কত গ্রাম আসে? 152 গ্রাম। এবার বলছে দেখো, এই যে 152 গ্রাম আসতেছে, আমরা যদি একটু হিসাব করি, ক্যালসিয়াম কার্বনেট এইটার সাথে আমরা যোগ করছি কাকে? HCl কে। HCl কে যোগ করলে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে আসবে কত আমাদের? ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে আসবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে আসবে কি আমাদের এখান থেকে পানি। তো এই হচ্ছে তো আমাদের হিসাব, তাই না? ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, পানি। তো আমরা যখন হিসাব করব তখন এই ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা বের করছি কাকে? কার্বন ডাইঅক্সাইডকে। সো এক মোলের সাথে এক মোলই হচ্ছে। তো এখন যদি আমরা ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড বের করি, তাহলে আমাদের এখানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ 152 গ্রাম আছে। এইটার থেকে STP তে কত লিটার সেটা বের করতে হবে। খুব সিম্পল, তুমি কি করবা? N অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস টু N অফ তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা করবা। N অফ কার্বন ডাইঅক্সাইড এটা করবা। এবার এখানে তুমি W/M করবা। W কত যাবে? W যাবে হচ্ছে 152, M কত যাবে? M যাবে হচ্ছে 100 ইকুয়ালস টু N অফ কার্বন ডাইঅক্সাইড কত যাবে? VL ডিভাইডেড বাই 22.4। এখান থেকে তুমি যদি VL বের করো, খুব সিম্পল, 22.4 গুণ করে দাও, 22.4 152 ডিভাইডেড বাই 100। তো আমরা এখন যদি গুণ করি, 22.4 ইন্টু 152 ডিভাইডেড বাই 100 মানে আমাদের রেজাল্ট আসে 34.048 লিটার। তাহলে আমরা 152 গ্রাম থেকে এত লিটার পাবো। আচ্ছা, 34.100 এত গ্রাম পাবো। ওকে, সো আমি তো এইটা করে ফেলছি, আগের ম্যাথটা স্কিপ করছি। আগের ম্যাথটা হচ্ছে তোমাদের করতে দিছি। ওকে, এটাকে আবার করে দিব? এটা সিম্পল, এটা পারার কথা, বুঝছো? আচ্ছা, যেহেতু বলতেছো করে দিই, তোমরা যেহেতু বলতেছো করে দিই। দেখো, সিম্পলি করো। প্রথমে কি করবা? প্রথমে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ ধরবা x। সো ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে এটার পরিমাণ আমরা x ধরলাম। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট এইটার পরিমাণ আমরা পাবো হচ্ছে 7.85 মাইনাস x। আচ্ছা, পাইলাম। এবার আমাদের এই দুইটার পরিমাণ নেয়ার পরে নজর দিতে হবে আলাদাভাবে ক্যালসিয়াম কার্বনেটের উপর। ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করবে। তাহলে খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করলে আগের মতো বিক্রিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে পানি, আরেকটা কার্বন ডাইঅক্সাইড আসবে। তো তুমি এখানে মিলানোর জন্য এখানে 2 আসতে পারে, বাকি সব কিন্তু অটোমেটিক মিলে যাবে। তো আমাদের যেহেতু বের করতে হবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, আর কি থেকে? ক্যালসিয়াম কার্বনেট থেকে, তার মানে এইটার সাথে এইটার রিলেশন হবে, খুব সিম্পলি মিলবে। N অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস টু N অফ কার্বন ডাইঅক্সাইড। এবার খেয়াল করো, N অফ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ আমার ধরা আছে x, সো উপরে যাবে x, নিচে যাবে 100 ইকুয়ালস টু উপরে যাবে VL, নিচে যাবে 22.4, আর গুণ করলে VL ইকুয়ালস টু 22.4x ডিভাইডেড বাই 100। এইটা আসে আমার প্রথম
কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, যেটা আমি ক্যালসিয়াম কার্বনেট থেকে পাচ্ছি। এবার আমি যদি পরের অংশের দিকে তাকাই, পরের অংশে আমাদের পার্ট যেটা আছে সেটা কি ম্যাগনেসিয়াম কার্বনেট। সো আমরা যদি ম্যাগনেসিয়াম কার্বনেট নিই এবং এর সাথে HCl যোগ করি, সেম ভাবে এখানে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড আসবে। মেলানোর জন্য এখানে সামনে 2 আসবে। আচ্ছা 2 আসলো, তাহলে এখনো আমরা এটার সাথে এটা রিলেশন পাবো। সো ম্যাগনেসিয়াম কার্বনেট, এটার সামনে N দিলাম, ইকুয়ালস টু N অফ কার্বন ডাইঅক্সাইড। ওকে, এবার এখান থেকে তুমি যদি বের করো, উপরে যাবে W/M। W এর পরিমাণ কত? 7.85, 7.85 মাইনাস এক্স ডিভাইডেড বাই এম। এম মানে কত? ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য আমরা হিসাব করে বের করছিলাম 84, ইকুয়ালস টু উপরে যাচ্ছে VL, নিচে যাচ্ছে 22.4 লিটার। এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো VL এর পরিমাণ আসে 22.4 ইন্টু 7.85 মাইনাস এক্স ডিভাইডেড বাই 84। এই যে রেজাল্ট পাইলাম না, এরপরে তুমি লিখবা শর্ত মতে। কি লিখবা? শর্ত মতে। তাহলে শর্ত মতে এখন দুইটা যোগ করবা। একটা আসছিল 22.4 এক্স ডিভাইডেড বাই 100, আরেকটা আসছিল 22.4 ইন্টু 7.85 মাইনাস এক্স ডিভাইডেড বাই 84 ইকুয়ালস টু, টোটাল মিলে আমাদের শর্ত অনুযায়ী রেজাল্ট আসছে কত? 1.84 লিটার। এইবার এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করবা ক্যালকুলেশন করে। এক্স এর ভ্যালু বের করে তারপরে তুমি ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করবা, ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ বের করবা, তারপরে তুমি শতকরা পরিমাণ বের করবা। সিম্পল, এইটুকুই। পারবা না? পারতে হবে। কেন পারবা না? অবশ্যই পারবা, অবশ্যই পারবা এবং পারতে হবে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো আমরা এর পরের অংশে যাই। এর পরের অংশে যাই। এরপরে আমাদের কাছে পরবর্তী টপিক আছে হচ্ছে মোলারিটি। মোলারিটি খুবই পপুলার একটা টপিক। এই টপিক থেকে আমাদের মাস্ট ম্যাথ শিখতে হবে। তো আমরা এখন মোলারিটিতে ফোকাস করব। মোলারিটি ব্যাপারটা কি এটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব, তারপরে মোলারিটির এক একটা অংশে যাব। আচ্ছা, তো ধরো আমাদের কাছে একটা পাত্র আছে, হ্যাঁ, একটা পাত্র আছে এবং বলে দেয়া আছে এই পাত্রের তাপমাত্রা নির্দিষ্ট। এই পাত্রের কি? তাপমাত্রা নির্দিষ্ট। ঠিক আছে, এই পাত্রের তাপমাত্রা নির্দিষ্ট এবং বলে দিছে এই পাত্রের ভিতরে কিছু দ্রাবক আছে। এই পাত্রের ভিতরে কি আছে? কিছু দ্রাবক আছে। এখন এর ভিতরে আমি কিছু যদি দ্রব দিই, তাহলে দুইটা মিলে দ্রবণ তৈরি হবে। যেই দ্রবণ তৈরি হবে সেই দ্রবণের আয়তন 1 লিটার। তো তাপমাত্রা যখন নির্দিষ্ট, তখন এই দ্রবণের আয়তন 1 লিটার। 1 লিটারের মধ্যে আমি তো দ্রব দিছি, তাই না? তো আমি যখন দ্রব দিছি, তো যেই পরিমাণ দ্রব দিব সেটা যদি n মোল হয়, n মোল হয়, তাহলে n মোল হইলে এই তোমার হচ্ছে যে এই দ্রবণের ঘনমাত্রাকে আমরা বলবো হচ্ছে মোলারিটি। তো মোলারিটি ব্যাপারটা কি? মোলারিটি ব্যাপারটা হচ্ছে এরকম, আগে আমরা পাত্রটা ইমাজিন করি। পাত্রটা ইমাজিন করার পরে আমরা এখন মোলারিটির সংজ্ঞা এভাবে লিখতে পারবো যে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে দ্রবীভূত মানে কতটুকু পরিমাণ আছে? দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। দ্রবের মানে কি? এই যে দ্রব মানে কি পরিমাণ চিনি দিচ্ছি বা লবণ দিচ্ছি, দ্রবের মোল সংখ্যা হলো মোলারিটি, হলো মোলারিটি। আচ্ছা, ব্যাপার হচ্ছে মোলারিটি আসলে ঘনমাত্রা, মোলারিটি আসলে ঘনমাত্রা। এবার তুমি চিন্তা করো, এখানে 1 লিটার পানি নিছো, 1 লিটার পানি হচ্ছে তোমার দ্রাবক, এর ভিতরে তুমি 1 চামচ লবণ দিলা, বলো তো কোনো পার্থক্য আসবে? পার্থক্য আসবে না, নর্মাল মনে হবে। 2 চামচ দিলা, একটু বেশি লবণাক্ত হয়ে যাবে। 3 চামচ, 4 চামচ, 5 চামচ দিলা, এরপরে তুমি 1 লিটার পানির ভিতর 1 কেজি লবণ দিয়ে দিলা, পানির চেয়ে লবণ বেশি হয়ে যাবে না? তখন তার একদম পুরা গলবে না, তাই না? তাহলে দেখো এই জায়গাতে দুইটা মিলে যে দ্রবণ তৈরি হচ্ছে, এই দ্রবণের ঘনমাত্রা কতটুকু সেটা ডিপেন্ড করছে দ্রবের পরিমাণের মতো, দ্রবের পরিমাণের উপর।
দ্রবের পরিমাণ যত বাড়াবা তত তোমার কি মোলারিটি বা ঘনমাত্রা বাড়বে। এই জন্য বলা হচ্ছে দ্রবের যে মোল সংখ্যা এই মোল সংখ্যাই হচ্ছে আমার মোলারিটি। দ্রবের যে মোল সংখ্যা এটাই হচ্ছে আমার মোলারিটি। দ্রবের মোল সংখ্যা বাড়লে মোলারিটি বাড়ে, মোলারিটি মানে হচ্ছে ঘনমাত্রা। দ্রবের মোল সংখ্যা কমলে মোলারিটি কমে। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে এরকম, ধরো তোমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে তোমার হচ্ছে যে ভি লিটারের একটা দ্রবণ আছে। কি লিটার? ভি লিটার। তুমি জানো না কতটুকু, এই জন্য বললাম ভি লিটার। তাহলে ব্যাপারটা এরকম যে ভি আয়তনের কোন একটি পাত্রে ভিএল আয়তনের পাত্রে এন মোল দ্রব, ঠিক আছে, এন মোল দ্রব আছে। তাহলে খেয়াল করো ভিএল আয়তনের পাত্রে যদি এন মোল দ্রব আছে বা ভিএল তোমার দ্রবণের আয়তনের পাত্রে যদি এন মোল দ্রব থাকে, তাহলে 1 লিটার আয়তনে পাত্রে কত মোল থাকবে সেটা হচ্ছে এন ডিভাইডেড বাই ভিএল। এটা কিন্তু দ্রবণের কথা বলতেছি। তাহলে খেয়াল করো ভিএল দ্রবণের আয়তনে যদি এন মোল থাকে তাহলে 1 লিটারে থাকবে এন ডিভাইডেড বাই ভিএল। 1 লিটারে কি পরিমাণ থাকবে এটাকেই আমরা তো ঘনমাত্রা বলি। ঘনমাত্রাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তো এখানে আমাদের একটু মাথায় রাখতে হবে কোনটার মানে কি। এস মানে হচ্ছে আমাদের মোলার ঘনমাত্রা মানে 1 মোলে ঘনমাত্রা কতটুকু এটাকে বলে মোলার ঘনমাত্রা। এস মানে হচ্ছে আমাদের মোলার ঘনমাত্রা। ভিএল মানে কি? ভিএল মানে হচ্ছে দ্রবণের আয়তন। মাথায় রাখবো দ্রবণের মানে দুইটা মিলে যেটা, দ্রবণের আয়তন। আর এন মানে কি? এন মানে হচ্ছে দ্রবের মোল। তাহলে একটা হচ্ছে দ্রবণের আয়তন আর একটা হচ্ছে দ্রবের মোল। এবার এখানে একটু খেয়াল করো এই যে এসটা কি? এসটা হচ্ছে মোলার ঘনমাত্রা না? মোলার ঘনমাত্রাকে আমরা মোলারিটি বলি। কি বলি? মোলারিটি বলি। তো মোলারিটি যে অংশটা বলতেছি, এই মোলার ঘনমাত্রা বা মোলারিটির একক কি হবে? একক হবে, খেয়াল করে দেখো উপরে আছে আমাদের এন মানে কি? মোল। তাহলে এন এর একক হচ্ছে মোল ডিভাইডেড বাই নিচে ভি আয়তন মানে কি? আয়তনের একক হচ্ছে লিটার। তো আমাদের এখানে ঘনমাত্রার একক হবে হচ্ছে বা মোলার ঘনমাত্রার একক হবে হচ্ছে মোল পার লিটার। কোনো কিছু যদি মোল পার লিটার হয় তাকে মোলারিটি বলে। মোলারিটি মানে বড় হাতের এম দিয়ে প্রকাশ করা হয়। সো এখান থেকে আমরা একটা নতুন ফর্মুলা পাচ্ছি, ওই আগে শিখে আসছি। ভালো করে খেয়াল করে দেখো, n ইকুয়ালস টু ভিএস শিখে আসছিলাম, মনে আছে? যেখানে ভি লিটারে দেখো আড়াআড়ি গুণ করো, এই n এর ভ্যালু আড়াআড়ি গুণ করো, দেখো n ইকুয়ালস টু ভিএস আসে। এই জায়গা থেকে, এই মোলারিটি বা ঘনমাত্রা থেকে আসে। n ইকুয়ালস টু ভিএস যে ফর্মুলা, এটা এই জায়গা থেকে আসে। তো n ইকুয়ালস টু ভিএস এই জায়গায় আমি পাচ্ছি। তাহলে এখানে দেখো আড়াআড়ি গুণ করলে n ইকুয়ালস টু ভিএস ফর্মুলা পাইলাম। ওকে, তো n ইকুয়ালস টু ভিএস ফর্মুলা পাইলাম। এখন এই জায়গা থেকে যে মোলারিটিটা পাইলাম, এই n ইকুয়ালস টু ভিএস যে মোলারিটিটা পাইলাম, এইটা নিয়ে আমাকে এখন ডিটেল কাজ করা লাগবে। কি কাজ? খেয়াল করো, s ইকুয়ালস টু n ডিভাইডেড বাই ভিএল পাইছি আমি, তাই তো? n ডিভাইডেড বাই ভিএল পাইছি। এখন যদি আমি এই দ্রবের মোল সংখ্যাকে ভাঙলে আমি কি পাবো বলো তো? ভাঙলে খেয়াল করো, এই দ্রবের মোল সংখ্যাকে w ডিভাইডেড বাই m এককে লেখা যায়। w ডিভাইডেড বাই m মানে কি? w মানে দ্রবের ভর আর m মানে কি? দ্রবের আণবিক ভর, তাই তো? তাহলে n মানে w ডিভাইডেড বাই m লেখা যায়। এবার খেয়াল করো তো, এই vl যেটা এলটাকে যদি আমি মিলিলিটারে কনভার্ট করি, তাহলে vml তাকে আবার 1000 দিয়ে ভাগ করলে আবার লিটারে কনভার্ট হয়ে যায় না? সিম্পল জিনিস। ধরো আমার কাছে vml আছে, ml কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে এটা vl হয়ে যায়। তাহলে যেখানে vl লেখা ছিল সেখানে আমি vml ডিভাইডেড বাই 1000 লিখছি। এবার দেখো এখান থেকে তুমি যদি আড়াআড়ি গুণ করো বা উল্টায় পাল্টায় দাও, এই 1000 উপরে চলে যায়, wm নিচে চলে আসে। তাহলে খেয়াল করো 1000 w ডিভাইডেড বাই m vml এটা আসে। এইটা কিসের ফর্মুলা? এটা আসে হচ্ছে মোলারিটির ফর্মুলা। মোলারিটির দুইটা ফর্মুলা, একটা হচ্ছে এইটা মাথায় রাখতে হয়, একটা হচ্ছে এইটা মাথায় রাখতে হয়, আরেকটা মাথায় রাখতে হয় যে মোলারিটি s ইকুয়ালস টু সব সময় 1000 w ডিভাইডেড বাই mv, যেখানে v হচ্ছে ml এ। এইটা মাথায় রাখতে হয়। এইটা যখন তুমি মাথায় রাখবা সব সময়, এইটা যখন তুমি মাথায় রাখবা তখন খেয়াল রাখবা এই v কিন্তু ml এ, এই v কিন্তু ml এ। সব সময় খেয়াল রাখবা যখন s ইকুয়ালস টু 1000 w বাই mv ml করবা, এই v কিন্তু ml এ, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে এখানে নিচে যে v আছে, এই v কিসে? এই v হচ্ছে ml এ।
ml মিলিলিটার, মিলিলিটারে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি এখানে আমাদের আসলে কি কি আছে। আমাদের দেখো দ্রবের ভর দেয়া আছে, আণবিক ভর আছে, দ্রবণের আয়তন আছে, এগুলা থাকলে আমি মোলারিটি বা ঘনমাত্রা পাই। তাহলে মোলারিটি বা ঘনমাত্রা বের করার এই ফর্মুলা আমি পারবো, পারবো। এই ফর্মুলা আমি পারবো, পারবো। এই ফর্মুলাগুলো যদি পারি তাহলে এখান থেকে আমাদের মোলারিটি বা ঘনমাত্রার ম্যাথ শিখতে হবে। সো আমরা এখন মোলারিটি বা ঘনমাত্রার ম্যাথ শিখব। এখন আসো মোলারিটি বা ঘনমাত্রার কিছু ম্যাথ করার আগে আমরা এই কয়েকটা টার্ম সম্পর্কে একটু শিখবো। এখানে কয়েকটা টার্ম লিখে রাখছি, খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথ করতে গেলে এই টার্ম ছাড়া ম্যাথ করা যায় না। সো এই টার্মগুলো আগে একটু শিখবো। প্রথমেই আসো আমি এখানে লিখে রাখছি, দেখো প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ কাকে বলে? ঠিক আছে, প্রমাণ দ্রবণ মানে হচ্ছে যেই দ্রবণের ঘনমাত্রা জানা তাকে প্রমাণ দ্রবণ বলে। দেখো, যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে, জানা আছে, তাহলে যেই দ্রবণের ঘনমাত্রা জানা আছে তাকে আমরা বলি হচ্ছে প্রমাণ দ্রবণ। তাহলে যখনই কেউ জিজ্ঞেস করবে প্রমাণ দ্রবণ কাকে বলে, তাহলে ওই দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা আছে। এবং প্রমাণ দ্রবণের কাজ কি? কাজ হচ্ছে এই প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা বের করা হয়। তাহলে প্রমাণ দ্রবণের কাজ হচ্ছে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা বের করা হয়। তার মানে প্রমাণ দ্রবণের সাহায্যে আমরা অজানা ঘনমাত্রার কোন একটি দ্রবণের ঘনমাত্রা বের করি। প্রমাণ দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা থাকে এবং প্রমাণ দ্রবণের সাহায্যে আমরা অজানা ঘনমাত্রার কোন একটি দ্রবণের ঘনমাত্রা বের করি। এবার আসো আমাদের পরবর্তী টার্ম দেখি, মোলার দ্রবণ। মোলার দ্রবণ কাকে বলে? যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলারিটি। খেয়াল করো, যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলারিটি। 1 মোলারিটি মানে কি? 1 মোল পার লিটার। তো যেই দ্রবণের ঘনমাত্রা 1 মোলারিটি মানে 1 মোল পার লিটার তাকে আমরা কি বলি? মোলার দ্রবণ। তাহলে কোথাও যদি মোলার দ্রবণ কথাটা লেখা থাকে এর মানে হচ্ছে ওই দ্রবণের ঘনমাত্রা 1 মোলারিটি। কোথাও মোলার দ্রবণ লেখা থাকলেই তোমাকে মাথায় রাখতে হবে ওই দ্রবণের ঘনমাত্রা কত মোলারিটি? 1 মোলারিটি। মাথায় থাকে যেন। ওকে, এবার আসো সেমি মোলার দ্রবণ। কোথাও যদি সেমি মোলার দ্রবণ লেখা থাকে, সেমি, সেমি মানে হচ্ছে হাফ। সেমি মানে কি? সেমি মানে হচ্ছে হাফ বা 0.5। তো সেমি মানে হাফ বা 0.5 যদি হয় তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারবো, সেমি মানেই তো হাফ বা 0.5। তো ব্যাপারটা এরকম, যে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলারিটি বা হচ্ছে হাফ মোলারিটি তাকে আমরা বলবো হচ্ছে সেমি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ, বুঝতে পারছো? তাহলে যে দ্রবণের ঘনমাত্রা 0.5 বা হাফ মোলারিটি তাকে আমরা বলবো সেমি মোলার দ্রবণ। এরপরে বলছে দেখো ডেসি মোলার দ্রবণ। ডেসি মানে হচ্ছে 1/10। 1/10 কে আমরা ডেসি বলি, হ্যাঁ, বা 0.1। তো খেয়াল করো, যদি 1/10 কে ডেসি বা 0.1 কে ডেসি বলি তাহলে এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলারিটি বা 1/10 মোলারিটি। সো কোথাও যদি ডেসি মোলারিটি লেখা থাকে তাহলে আমরা এই সংখ্যা ব্যবহার করব, এই সংখ্যা ব্যবহার করব। কোথাও যদি এই সংখ্যা লেখা থাকে তাকে আমরা ডেসি মোলার দ্রবণ বলবো। মাথায় থাকে যেন। তাহলে এই সংখ্যাগুলা আমাদের ম্যাথের ভিতরে লাগবে। ওকে, এরপরে দেখো সেন্টিমোলার দ্রবণ, লাস্ট সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার দ্রবণ মানে হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা তোমার 1/100 মোলারিটি মানে 100 ভাগের 1 ভাগ বা 0.01 মোলারিটি তাকে আমরা কি বলি? তাকে আমরা সেন্টিমোলার দ্রবণ বলি। তাহলে দেখো 1/100 বা 0.01 এইটা যদি হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে সেন্টিমোলার দ্রবণ। মনে থাকবে, মাথায় রাখবে এটা। ওকে, গ্রেট, এই পর্যন্ত ক্লিয়ার। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে এখন আসি আমরা আমাদের আজকের পরবর্তী টপিক। খেয়াল করো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, খুবই গুরুত্বপূর্ণ বেসিক। এখান থেকে তুমি এমসিকিউ মাস্ট পাবা।
বোর্ড পরীক্ষায় পাবা এমসিকিউ, মেডিকেল অ্যাডমিশন টেস্টে পাবা, ভার্সিটি ক ইউনিটে পাবা। এটা প্রত্যেকটা ক্লাসে আলাদা করে পড়ানো হয়, 3টা জায়গাতে পাবা। আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? খেয়াল করো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে, যেই সমস্ত পদার্থগুলা এই বৈশিষ্ট্য মানে তাদেরকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি। কি কি বৈশিষ্ট্য আছে? নাম্বার 1, এদেরকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানেই তাকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এরা বায়ুর অক্সিজেন বা জলীয় বাষ্প, খেয়াল করো কথাটা ভালো করে বুঝবা, বায়ুর অক্সিজেন বা জলীয় বাষ্প এর সংস্পর্শে বিক্রিয়া করে না। তাহলে কেউ যদি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হয় তাহলে সে বায়ুর সংস্পর্শে বা জলীয় বাষ্পের সংস্পর্শে বিক্রিয়া করবে না। মানে ধরো আমি একটা স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে আসছি, তো এই স্ট্যান্ডার্ড পদার্থ এটা ধরো প্রাইমারি স্ট্যান্ডার্ড, মানে ধরো এটা একটা র্যান্ডম কিছু একটা, তাহলে এটা যদি প্রাইমারি হয় তাহলে এ কি বিশুদ্ধ অবস্থায় আছে, কোনো সমস্যা নেই, বিশুদ্ধ একটা পদার্থ, কোনো ভেজাল নাই। আবার একে আমি এভাবে নর্মালি রেখে দিছি, এই বায়ুর সংস্পর্শে, কারোর সংস্পর্শে কিছু বিক্রিয়া করবে না, জলীয় বাষ্পের সংস্পর্শে বিক্রিয়া করবে না, মানে একা একা কিছু করবে না। সো এ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যাবে, বায়ুর সংস্পর্শে বা কারোর সংস্পর্শে বিক্রিয়া করবে না। 2 নাম্বার হচ্ছে পরিমাপক নিক্তি মানে পাল্লা, হ্যাঁ সুন্দর করে লিখে দিচ্ছি, পরিমাপক পাল্লা বা নিক্তি বলে এটাকে, পাল্লা কে ক্ষয় করে না, ঠিক আছে? তাহলে পরিমাপক পাল্লাকে ক্ষয় করে না মানে কি? আমার কাছে ধরো একটা পরিমাপক পাল্লা আছে যেটা দিয়ে আমি এটা মাপবো, ওইটাকেও ক্ষয় করবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পরিমাপক পাল্লাকে ক্ষয় করে না। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। মানে তুমি যদি রেখে দাও পরিবর্তিত থাকে, ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। তো ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা বৈশিষ্ট্য যদি কারোর ভিতরে থাকে তাহলে সে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন প্রশ্ন হচ্ছে এরকম কোন যৌগ আছে যেগুলা এই 4টা বৈশিষ্ট্যই মানে? অনেকগুলা যৌগ আছে। দেখো উদাহরণ হিসেবে আমি যদি দেখি, এক্সাম্পল হিসেবে তোমাকে দেখাচ্ছি, এক্সাম্পল হিসেবে খেয়াল করো, সোডিয়াম কার্বনেট, এইটা এমন একটা যৌগ যেইটা এই 4টা বৈশিষ্ট্যই মানে, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বায়ুর সংস্পর্শে বিক্রিয়া করে না, পাল্লাকে ক্ষয় করে না, ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। আচ্ছা, সোডিয়াম কার্বনেটের পর K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, ওকে। তারপর হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4, 2 অণু পানি, অক্সালিক অ্যাসিড। তারপরে সোডিয়াম অক্সালেট Na2C2O4। এই যে যৌগগুলা নিলাম এরা আমাদের এই 4টা বৈশিষ্ট্য মানে এরা সবাই প্রাইমারি স্ট্যান্ডার্ড। প্রাইমারি স্ট্যান্ডার্ড মানে কি? এটাকে আমি যদি সংক্ষেপে লিখি এটাকে বলবো হচ্ছে পিএস, পি তে প্রাইমারি, এস তে স্ট্যান্ডার্ড। তাহলে পিএস কারা? পিএস এই কয়টা হচ্ছে আমার পিএস। এখন চেনার উপায় কি? খেয়াল করো এখানে একটা চেনার উপায় আছে। চেনার উপায় হচ্ছে এই এখানে যারা আছে খেয়াল করো প্রত্যেকটার ভিতরে একটা সি আছে, তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চেনার উপায় হচ্ছে এদের মাঝখানে সি থাকবে, সি দেখে চেনা যাবে এরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এক্সেপ্ট একটা যৌগ HCl, HCl এর সি থাকা সত্ত্বেও এ প্রাইমারি না, HCl এর সি থাকা সত্ত্বেও এ প্রাইমারি না। তাহলে খেয়াল করো Na2CO3 সোডিয়াম কার্বনেট কি বলতো? সোডিয়াম কার্বনেট প্রাইমারি, K2Cr2O7 প্রাইমারি, H2C2O4 প্রাইমারি, Na2C2O4 প্রাইমারি, প্রত্যেকটার ভিতরে সি আছে, দ্যাটস ওয়াই তারা প্রাইমারি। বাট এই একটা যৌগ HCl যার ভিতরে সি থাকলেও সে প্রাইমারি না,
সে আসলে সেকেন্ডারি। এ কি? এ আসলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এসএস, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। এবার বলবা ভাই তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কি? দেখো এই চারটা বৈশিষ্ট্য আছে না, এই চারটা বৈশিষ্ট্যের যদি কোনো একটাও না মানে তাহলে সে সেকেন্ডারি। মানে ধরো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যদি না যায় তাহলে সে সেকেন্ডারি। ধরো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যাচ্ছে কিন্তু বায়ুর সংস্পর্শে আসলে সে বিক্রিয়া করে ফেলে, তাহলে সে আবার সেকেন্ডারি। ধরো বায়ুর সংস্পর্শে আসলেও বিক্রিয়া করে না কিন্তু পাল্লাকে ক্ষয় করে, তাহলে সে আবার সেকেন্ডারি। অথবা তার ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে না, ঘনমাত্রা পরিবর্তন হয়ে যায়, তাহলেও সে সেকেন্ডারি। তাহলে সেকেন্ডারির ক্ষেত্রে আমরা কি কি বৈশিষ্ট্য পাচ্ছি? এই বৈশিষ্ট্যগুলো পাচ্ছি যেগুলো আমাদের সেকেন্ডারির বৈশিষ্ট্য। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এগুলো হচ্ছে আমার সেকেন্ডারির বৈশিষ্ট্য। যে কোনো একটা পরিবর্তন যদি হয়ে যায় তাহলে আমরা সেকেন্ডারির বৈশিষ্ট্যতে যে কোনো একটার পরিবর্তন পাবো। এখন সেকেন্ডারির বৈশিষ্ট্য তো বুঝলাম, সেকেন্ডারির উদাহরণ কারা? উদাহরণ হচ্ছে যেগুলাতে সি নাই সেগুলাই হচ্ছে সেকেন্ডারির উদাহরণ। যেমন ধরো উদাহরণ হিসেবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, কোনো সি নাই, ক্ষয় করে, বায়ুর সংস্পর্শে বিক্রিয়া করে, তারপর হচ্ছে যে পাল্লাকে ক্ষয় করে ফেলে, ঠিক আছে, ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে না, অত্যন্ত সক্রিয় পদার্থ, এটা সেকেন্ডারি। সালফিউরিক অ্যাসিড সেকেন্ডারি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 সেকেন্ডারি। HCl এর কথা আগেই বলছি, সেকেন্ডারি। এই যে যৌগগুলা নিলাম এগুলা সব কি? এগুলা সব হচ্ছে আমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। মনে থাকবে এগুলা কি? এগুলা সব হচ্ছে আমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো এই এক্সাম্পলগুলা আমার মাস্ট মুখস্থ করতে হবে। এখান থেকে কি আসবে? MCQ আসবে। প্রাইমারির বৈশিষ্ট্য মুখস্থ করবা, প্রাইমারির বৈশিষ্ট্যের অপোজিট করে দিবা সেকেন্ডারির বৈশিষ্ট্য, উদাহরণ হিসেবে মনে রাখবো। আর উদাহরণ হিসেবে মনে রাখার পর মাস্ট মাথায় রাখতে হবে প্রাইমারি বা পিএস এখানে সবগুলাতে সি থাকবে, সবগুলাতে সি থাকবে, এটা হচ্ছে আমাদের ট্রিক। ওকে, এবার এই সব কিছু শেষ হওয়ার পরে এখন আমরা ম্যাথ সলভ শিখব। আমাদের এই ক্লাসের 8 নাম্বার ম্যাথ দেখো এইটা, এই ম্যাথটা আমরা কিভাবে করব? এই ম্যাথটাতে আমাদের কি বলছে দেখো, বলছে এত ml এত মোলারিটি দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম বের করতে হবে। তো যেহেতু মোলারিটি দিয়ে রাখছে তার মানে আমাদের ফর্মুলা আসবে S ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই MV। ফর্মুলা ঠাডা মুখস্থ করবা। মুখস্থ করার পর এখন প্রশ্ন দেখে দেখে এক একটা ভ্যালুগুলা বসাবো। খেয়াল করো তো, প্রথমে দেখো 18 ml আছে, তাহলে VML এর ভ্যালু 18.4 ml, মানে এটা আয়তন। তারপরে দেখো ঘনমাত্রা আছে, ঘনমাত্রা কত? 0.2 মোলারিটি। তারপরে দেখো কত গ্রাম বলছে, মানে W এর পরিমাণ বের করা লাগবে, W এর পরিমাণ বের করা লাগবে। আচ্ছা আণবিক ভর আছে, আণবিক ভর দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে না, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে 40, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কত? 40। তাহলে এখন যদি এখানে আমি বের করার চেষ্টা করি 1000, W এর পরিমাণ আমি জানি না, ঠিক আছে, M এর পরিমাণ কত আসবে? 40, V এর পরিমাণ কত হবে? 18.4, S এর পরিমাণ খেয়াল করো 0.2। ওকে, এই জায়গা থেকে আমি যদি W এর পরিমাণ বের করি তাহলে W ইকুয়ালস টু আসবে 0.2, 40, 18.4 ডিভাইডেড বাই 1000, ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করো, এখান থেকে বের হয়ে যাবে। একদম সিম্পল। এই যে ম্যাথ জাস্ট 3 লাইন 4 লাইনের ম্যাথ, বাট এই ম্যাথ তুমি ইয়াতে পাবা, বোর্ড এক্সামে পাবা, MCQতে পাবা, ভার্সিটি ক ইউনিটের এক্সামে পাবা। সো এটা ভালো করে শিখে রাখা তোমার দায়িত্ব, ঠিক আছে, ভালো করে শিখে রাখা। বইয়ে যে যতগুলা উদাহরণ তুমি পারো এক্সট্রা সলভ করো, বাদ দিও না একটাও, হ্যাঁ, যতগুলা পারো। আর আমি যেগুলো করাচ্ছি এগুলোতে করাচ্ছি। পরে বলছে দেখো সোডিয়াম কার্বনেট থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে। বলছে দেখো 500 ml সোডিয়াম কার্বনেট দ্রবণে এত গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত? মোলারিটি কথাটা জিজ্ঞেস করা মানেই আমার ঘনমাত্রা চাইছে। কিভাবে করব? S ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই MV। MV কিসে? ML এ হবে, মাস্ট। সাইড নোট দিবা, আমি আর দিলাম না, প্রত্যেকটা ম্যাথে সাইড নোট দিবা। তো সাইড নোট হিসাবে সাইডে দেওয়ার পর দেখো 1000 লিখলাম, W এর ভ্যালু দেখো দেয়া আছে 21.2 গ্রাম, আণবিক ভর M সোডিয়াম কার্বনেটের জন্য 106, মুখস্থ থাকবে এটা 106, ঠিক আছে। পরীক্ষার হলে কিন্তু কেউ বলে দিবে না তোমাকে আণবিক ভর কত, না পারলে কিন্তু তুমি ধরা খাবা, সো মুখস্থ থাকবে এটা। ওকে, VML এর পরিমাণ কত? 500 ml। বসাও, বসাইলে ক্যালকুলেট করলে এখান থেকে বের হয়ে যাবে। কঠিন নাকি? সিম্পল ম্যাথ। এই তো
এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে গেল। আমরা লম্বা একটা ক্লাস নিছি, একটা লম্বা ক্লাসের মাধ্যমে তোমাদের A to Z বুঝিয়ে দিলাম। সো তোমরা আমার মতোই পরিশ্রম করে যাও। আমি যেমন একদম ধুমায়ে আমার এডুকেশন সেক্টরে অ্যাজ এ টিচার হিসেবে ক্যারিয়ারের জন্য ধুমায়ে পরিশ্রম করে যাচ্ছি, তীব্র আকাঙ্ক্ষা আছে কোনো কিছু অর্জন করার, তোমাদের ভিতরে ভালো একজন শিক্ষক হওয়ার, করে যাচ্ছি। তোমরাও ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, ফার্দার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য নিজের ভিতরে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে চেষ্টা করে যাও। চেষ্টা করে গেলে তুমি কোথাও না কোথাও পৌঁছাবা ইনশাল্লাহ লাইফে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।